স্বাগত সবাইকে আজকের আমাদের এই অনুষ্ঠানে দিশারি পাবলিক লাইব্রেরির পক্ষ থেকে আমি জয়দীপ সবাইকে আপনাদের আন্তরিকভাবে অভ্যর্থনা জানাচ্ছি। দীপেশ তাকে অভ্যর্থনা জানাচ্ছি। দিশারি পাবলিক লাইব্রেরি অবস্থিত ক্যালিফোর্নিয়ার উত্তর ক্যালিফোর্নিয়ার মিলপিটাস শহরে। এবং আমরা শুধুমাত্র বই যে রাখি তাই না, আমরা নানা রকম মুক্ত চিন্তা বিষয়ে আলোচনা করি, শুধু বই আদান প্রদানের একটি ক্ষেত্র নই। তো এই এই পর্বে আমরা প্রতি মাসে মোটামুটি ভাবে একজনের সঙ্গে একটা আলাপচারিতা বা একটা অনলাইন টক আয়োজন করে থাকি। তো এই পর্যায়ে আজকে আমরা অত্যন্ত গর্বিত যে আমাদের সঙ্গে দীপেশ দাকে পেয়েছি। তো আমাদের এই অনুষ্ঠানটি রেকর্ডেড হচ্ছে। আমাদের আম, এই কয়েকটা জিনিস নিয়ে যেটা আমরা বিশেষভাবে কাজ করি সেটা হচ্ছে যুক্তিবাদী ভাবনা, পরিবেশ সচেতনতা, ধর্ম নিরপেক্ষতা এবং আমাদের বাঙালি আহ, জাতীয় যে একটা শিকড়ের খোঁজ করা, সেই বিষয়গুলোতে আমরা বেশি করে জোর দিই। তো আজকে সেই পরিবেশে আমরা সেই আহ, উম, আহ, পরিসরে আমরা আজকে পরিবেশ সম্পর্কে কথা বলতে চাইছি দীপেশ দার সঙ্গে। তা আমি আহ, এবার অনির্বাণকে অনুরোধ করব, তুমি অনুষ্ঠান শুরু করো। হ্যাঁ, ধন্যবাদ জাদেব। আজকের দিশারি আলোচনায় আমাদের সঙ্গে আছেন অধ্যাপক দীপেশ চক্রবর্তী, আমাদের সময়ের অন্যতম গুরুত্বপূর্ণ ইতিহাসবিদ ও চিন্তক। ইউনিভার্সিটি অফ শিকাগোর অধ্যাপক চিন্তার দীপেশ বাবুর চিন্তার পরিধি আম, ইতিহাসের বাইরেও বিজ্ঞান, পরিবেশ, দর্শন, রাজনীতি নানা প্রশ্নকে ছুঁয়ে যায়। তার নিজের পড়াশোনার যাত্রাটাও বেশ আকর্ষণীয়। প্রেসিডেন্সি কলেজে পদার্থবিদ্যা দিয়ে শুরু, তারপর আইআইএম ক্যালকাটাতে ম্যানেজমেন্ট এবং শেষ পর্যন্ত ইতিহাসে পিএইচডি। প্রভিনশিয়ালাইজিং ইউরোপ থেকে দ্য ক্লাইমেট হিস্ট্রি ইন আ প্ল্যানেটারি এজ, তার কাজ আমাদের বারবার প্রশ্ন করতে শিখিয়েছে ইতিহাসকে আমরা কোন দৃষ্টিকোণ থেকে দেখব, এবং আজকের পৃথিবীতে মানুষকে সেই ইতিহাসের কেন্দ্রে রেখে ভাবাটাই বা কতটা যথেষ্ট। অতি সম্প্রতি এই সামারে ওয়াল্টার বেঞ্জামিন লেকচারসে তাঁর সেকেন্ড ডিক্লাইন অফ দ্য ওয়েস্ট এই বক্তৃতামালাটা আমি শুনছিলাম, এবং শুনতে গিয়ে আমার বিশেষভাবে ভালো লেগেছে, এবং আমি অনুরোধ করব বাকি যারা এখানে আছেন, যারা শুনছেন, তারাও গিয়ে এটা 3টে সিরিজে আম, শুনতে পারেন। আমি তো ভীষণভাবে সমৃদ্ধ হয়েছি। আম, কিভাবে তিনি বিজ্ঞান, দর্শন, রাজনীতি ও ইতিহাসকে একসাথে এনে সময়, মানুষ এবং প্ল্যানেটের সম্পর্ককে নতুনভাবে ভাবতে বললেন। আজকের আলোচনাতেও আমরা সেই সূত্র ধরেই কথা বলবো। জলবায়ু পরিবর্তনকে শুধু পরিবেশের সমস্যা হিসেবে নয়, কিন্তু ইতিহাস, রাজনীতি, মানুষের মুক্তি এবং আমাদের ভবিষ্যতের প্রশ্ন হিসাবে দেখার একটা সামগ্রিক চেষ্টা করার কথা বলবো ওনার কাছ থেকে শুনে, যাতে আমরা এইভাবেই ওনার মতো করে ওনার দেখানো পথ ধরেই এই সমস্যাগুলোকে ভাবতে এবং সমস্যাগুলোকে চিহ্নিত করতে এবং তার সমাধান খুঁজতে চেষ্টা করি। দীপেশবাবু, দিশারির পক্ষ থেকে আপনাকে আন্তরিক স্বাগত। আম, আপনি কিছু বলুন এই সম্পর্কে, তারপরে আমার কিছু প্রশ্ন আছে যেটা আমরা আলাপচারিতার মাধ্যমে করব। তারপরে আমরা দর্শকদের জন্য প্রশ্নোত্তর হুম, খুলে রাখবো। ঠিক আছে। আমার এই এই ভলিউমটা ঠিক আছে, অনির্বাণ? হ্যাঁ, একদম ঠিক আছে। একটা খালি বলে রাখি যে আমরা এটা ইউটিউব রেকর্ডিং করছি। আপনারা অনেককেই হয়তো দীপেশবাবুকে চেনেন ব্যক্তিগতভাবে। প্লিজ ব্যক্তিগত প্রশ্নগুলো না করে সরাসরি প্রশ্নে চলে যাবেন, সেটাই বাঞ্ছনীয়, যেহেতু এটা আমরা পাবলিকলি ওপেন করে দেব। আম, তো এটা বলেই আমি দীপেশবাবুকে অনুরোধ করছি, উনি শুরু করুন। ঠিক আছে, অনেক ধন্যবাদ অনির্বাণ, আমাকে নেমন্তন্ন করার জন্য। বলতে আমার আম, হুম, সত্যি কথা বলতে আমার আমার কাজটা এত অকাজের কাজ যে, যেমন অনির্বাণ আপনি যে কাজ করেন সেটা আমার মনে হয় মানুষের অনেক কাজে লাগে। আর আমার কাজগুলো খুব অকাজের কাজ আমার, সেজন্য খুব কৃতজ্ঞ লাগে যে আমি সারা জীবন চাকরি পেয়েছি, মানে কেউ একজন আমায় পয়সা দিয়েছেন আহ খেয়ে পড়ে থাকার জন্য। আহ, তো সেটা বলে আসলে একটু গোড়ার দিকে শুরু করলে, যেটা হচ্ছে যে যে কারণে হয়তো আমার অনেক
পথ ঘুরে যেখানে এসেছি সেখানে আসতে হয়েছে, সেটা হচ্ছে আমি অনেকদিনই অনেকদিন একটা বিষয় পেতাম না, যার ভেতর দিয়ে আমার মনে হতো যে আমার মনটা সবচেয়ে সচল ভাবে এগোয়। আম, অনেক কিছু ভালো লাগতো আমার। ছোটবেলায় গান ভালো লাগতো, গান বাজনা ভালো লাগতো, নাটক ভালো লাগতো। আমি তো একটা শিশু নাটক দলের সদস্য ছিলাম অনেকদিন, ওই শিশু রংমহল বা চিলড্রেন সেন্ট্রাল থিয়েটার, পবন মহল, যেটা ওই গড়িয়াহাটের দিকের পারে। আমি এখনো তার গভর্নিং বডির মেম্বার, এবং অনেকদিন ওদের সাথে অনেক কিছু করতাম। খুব আমার জীবনের একটা সেন্ট্রাল জায়গা ছিল শিশু রংমহল। আর ভাবতাম তখন যে বড় হয়ে এই সিএলটি চালাবো। আহ, মানে আমি কোনোদিনই ছোটবেলায় ভাবতাম না এটা হবো ওটা হবো। আমার মনে হতো এই 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 সংগঠনটা আমার খুব ভালো লাগে। তো তারপরে যেটা হয়, একই সঙ্গে আহ মধ্যবিত্ত বাড়িতে জন্ম। আর আমার বাড়িটা আমাদের অনেকের বাড়ির মতোই খুব আত্মীয়মুখী বাড়ি ছিল। মানে পূর্ব বাংলার মানুষ, দুদিক থেকে পূর্ব বাংলার মানুষ। বাবারা আগে চলে এসেছিলেন, মারা বলতে গেলে এই পার্টিশনের জেরে, পার্টিশনের হয়তো 1-2 বছর আগে চলে এলেন। মা 1944 সালে বাবাকে বিয়ে করে কলকাতায় দেয়। কলকাতায় এসে এমএ করলেন, তার আগে ফরিদপুর থেকে বিএ পাশ করেছিলেন। তো উম, এমনিতেও বাঙালির পড়াশোনার ইতিহাসে হিন্দু বাঙাল পরিবারের মেয়েরা আগে পড়াশোনা করে, ভটি বাঙাল ভটি পরিবারের চাইতে এবং মুসলমান পরিবারের চাইতে তো বটেই। আহ, তো মা তার মধ্যে ছিলেন। তো ওই যে পার্টিশনে, ওই পার্টিশনে পলিটিক্সে উৎখাত হয়ে, বা আমার বাবার দিকের পরিবার যারা আগেই চলে এসেছিলেন, পরিবারটার ইতিহাসে, আমাদের বাবার দিকের পরিবারের ইতিহাসে দারিদ্র্য ছিল অনেক। মানে একটা দরিদ্র ব্রাহ্মণ পরিবার। এবং ওই পরিবারের যারা হয়তো বিশেষ কিছু করতে পারতেন না, তারা পুরোহিত হতেন। আর যারা একটু পড়াশোনা করতেন তারা টোল চালাতেন। মামা বাড়ির দিকটাও তাই, সেই রকমই মোটামুটি। বিশেষ করে আমার মার মামা বাড়ির দিকটা খুবই সেরকম ছিল। এবং আম, ফলে বাড়িতে অনেক, যেমন মধ্যবিত্ত আত্মীয় স্বজনের মধ্যে একজন হয়তো খুব আহ, কলকাতায় আহ, সাফল্য লাভ করেছেন জীবনে, এরকম আত্মীয় হতো। আমার বড় জেঠমশাই সেরকম ছিলেন, ওই বিধান রায়ের সমসাময়িক মানুষ, মেডিকেল কলেজের প্রিন্সিপাল, একটা কলকাতা জুড়ে সার্জন না ছিলেন, নাম ছিল তার। আর আবার তেমনি অনেক গরিব আত্মীয় ছিল। আর যেহেতু মা আর বাবা দুদিক থেকে এরকম আত্মীয়মুখী ছিলেন, আমি ছোটবেলা থেকে গরিব আত্মীয়দের সঙ্গে তাদেরকে ভালোবেসে একসঙ্গে থেকে বড় হয়েছি। এবং ছোটবেলা থেকেই হয়তো আমার এটা একটা, এই এই যে দারিদ্র্য আর বৈভবের বৈষম্য, দারিদ্র্য এবং বিত্তের বৈষম্য, এটা সব মিলে আমাকে পীড়া দিত। পীড়াটা কিভাবে দিত? পীড়াটা দিত যে ওই একেবারে ভেতর থেকে, যে যাদেরকে ভালোবেসে তাদের বাড়ি যাচ্ছি, তাদের অনেক কিছু নেই যেগুলো আমাদের আছে। বা তারা আমাদের বাড়িতে, আমি এটা আপনারাও অভিজ্ঞতা করেছেন জানি না, একটু উচ্চবিত্ত আত্মীয়ের বাড়িতে গরিব আত্মীয়দের ব্যবহারের মধ্যে একটা দারিদ্র্যের ছাপ থাকে। একটা ভালোবাসাও থাকে, একটা অবজ্ঞাও থাকে, এটা মানে এই যে বৈষম্য, তার এটা নানান ক্ষেত্রে থাকে। তারপর সেটা আপনি সাহিত্যে পড়তে পারেন, সিনেমায় দেখতে পারেন। আহ, আমার ছোটবেলা থেকে এই জিনিসটা পীড়া দিত। এখনো দেয়। আহ, আমাদের কিছুদিন আগে শিকাগোতে অনেক ভেনেজুয়েলান রেফিউজি এলো। এবং ওই একদম দোকান করতে গেলে গাড়ি থেকে নামলেই ওরা গাড়ির দরজার বাইরে একটা ছোট বাচ্চাকে নিয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে পড়তো। তখন অস্বস্তি হতো। আর কলকাতার কথা মনে পড়তো। কলকাতায় যেমন এটা রোজ দেখে ওটা কিরকম খামখেয়ালি মতো হয়ে গেছিল, যে কখনো ভিক্ষে দেবো কখনো দেবো না। এবং ওটার কোনো যৌক্তিক ছিল না, মানে ইচ্ছে হলো দিলাম, না ইচ্ছে হলো দিতাম না। কিন্তু ছোটবেলা থেকেই আমি আমার স্কুলে বাংলা সাহিত্যটা খুব প্রিয় বিষয় ছিল। এবং ওই রবীন্দ্রনাথের একটা কথা, ওই হ্যারো ওই ধনির দুয়ারে দাঁড়াইয়া কাঙালি নেমে, এই যে হ্যারো কথাটা,
মানে ইংরেজিতে বললে লুক। এখন মানুষের স্বভাবই কিন্তু একটা অন্য মানুষকে বলা লুক। আমরা যখন একটা কিছু দেখি যেটা আমাদের স্ট্রাইক করে, তখন স্বামী স্ত্রীর মধ্যে বলে দেখো দেখো, কোনো বন্ধুকে বলি দেখ। এবং মানুষের একাকিত্ব কিন্তু অনেক সময় তখন হয় যখন ওই লুক বলার লোকটা থাকে না। এবং একটা বলে না, একা একা ঘুরে বেড়াতে ইচ্ছে করে না, ওই যে কাউকে যে দেখ কেন। মানুষের পয়েন্ট করাটা একটা মানুষের খুব গভীর ইতিহাসের অংশ। যে আমরা আরেকজনকে বল, রবীন্দ্রনাথ যখন বলছেন হ্যারো লুক, ওই ধনির দুয়ারে দাঁড়াইয়া কাঙালিনী মেয়ে, এটাই আমার কাছে একটা ইনক্লুসিভ ন্যাশনালিজমের ইমাজিনেশন এখন লাগে। যে আমি গরিব মানুষটাকে ভুলে আমার সমৃদ্ধি ভাববো না। এবং অ্যাকচুয়ালি আপনি বার্নিয়ার লেকচার কথা বলছিলেন, আমি তো একটা প্রশ্নের উত্তরে ওদেরকে বলছিলাম জার্মানিতে, যে দেখো, যা পৃথিবী যা সমস্যা নিয়ে ভাবো সবসময় ভাববে যে এতে যে সবচেয়ে ডিসএডভান্টেজড তার উপকার হয়, যে সমাধানটা আমি দিচ্ছি তার উপকার হয় না অপকার হয়। ফলে সবচেয়ে ডিসএডভান্টেজ মানুষের যদি একটু উপকার হয়, সেটাতে পৃথিবীর মানে মানুষের ন্যায়ের অংশ একটু বাড়ে। মানে এই কথাটা পরে খুব তাত্ত্বিকভাবে নাম করা জন রলস, হার্ভার্ডের প্রফেসর ছিলেন, থিওরি অফ জাস্টিসে বলেন। কিন্তু আমার একটা ছোটবেলা থেকে ওই অনেক গরিব আত্মীয় ছিলেন, পরিবারটা আত্মীয় মুখী ছিল, ওই গরিব ছাড়া ভাবাটা খুব শক্ত হতো। আর আমার পরিবারে কয়েকজন সত্যিকারের গরিব ছিলেন, মানে আমি ভেসে যেতে দেখেছি। ভারতবর্ষে যখন সবাই পয়সা করছে, তখন একটি ছেলে ছিল ওদের, তার মাথা খারাপ হয়ে গেল, সে হারিয়ে গেল, এবং ওই পয়সায় হাত দেওয়ার মতো কেউ ছিল না বাড়িতে। তখন আমি সেই পরিবারটাকে একেবারে ভেসে যেতে দেখেছি। এরা আমার খুব নিকট আত্মীয়, মানে ফার্স্ট কাজিন। ফলে ওটা আমাকে ট্রাবল করতো বরাবরই। এবং তার সঙ্গে মিলেমিশে আমার এমনিতে ফিজিক্স সাবজেক্ট, মধ্যে ফিজিক্স ভালো লাগতো, স্কুলে সায়েন্স পড়লাম কারণ ওই বাঙালি পরিবারের সবাই বলে আর্টস পড়ে খাবি কি। হ্যাঁ। আর আমার সায়েন্স খারাপ লাগতো না, সায়েন্স ভালো লাগতো। বিশেষ করে আমি খুব প্র্যাকটিক্যাল দিকটা ভালো করতে পারতাম না, কিন্তু আমার এই থিওরিটিক্যাল কনসেপচুয়াল জিনিসগুলো ভালো লাগতো। অঙ্কের গতিবিধি খুব ভালো লাগতো। ফলে উম, আর আমি একটু ওই আমার যেটা স্বভাবে ছিল, আমার যেটা ভালো লাগতো না সেটা করতে ভালো লাগতো না, কেমিস্ট্রিটা ভালো করে পড়ানো হতো না বলে আমি ভালো করে পড়তাম না। এখন আমি বুঝতে পারি যে কেমিস্ট্রি ভীষণ ইম্পর্টেন্ট। মানে আমাদের এই টুথপেস্ট, দাঁত মাজা থেকে শুরু করে, মেয়েদের লিপস্টিক পরা থেকে শুরু করে, পাউডার ফাউডার যাই ব্যবহার করে, কেমিস্ট্রিতে ভর্তি। ফেশিয়াল ক্রিম টিম যাই বলুন, মানে এখন আমি বুঝতে পারি যে কেমিস্ট্রিটা মানে মানুষের জীবনে ছেয়ে আছে, আধুনিক মানুষের জীবনে। এবং কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ খুব ইম্পর্টেন্ট, 3M খুব ইম্পর্টেন্ট, তখন বুঝতে পারতাম না। তো তখন বলতে কি, আমার বোর সবাই বলতো মুখস্থ করতে হয়, মুখস্থ করতে ভালো লাগে না ইত্যাদি করে। যাই হোক, এনাফ নম্বর পেয়েছিলাম প্রেসিডেন্সিতে ফিজিক্স পড়ার মতো। এবং তখন এটা কম্পিটিটিভ ছিল, তখন ভালো ছেলে মেয়েগুলোই ফিজিক্সে আসতো। ফিজিক্স ভালো লাগতো, কিন্তু আমার ওই সময় আমার মনে হয় আমার কতগুলো, ওই সময় তো মানুষের হরমোনাল চেঞ্জ হয় অ্যাডolescence এসে। আহ, সেটা যে কোনো কারণেই হোক, আমি ওটা কোনটা চিকেন এন্ড এগ বুঝতে পারি না, যে আমার অনেক হরমোনাল চেঞ্জেস হচ্ছিল বলে আমি বিদ্রোহ করে মাওবাদী রাজনীতির দিকে একটা সিম্প্যাথি তৈরি হয়েছিল, নাকি মাওবাদী রাজনীতিকে একটা সিম্প্যাথি তৈরি হয়েছিল বলে বিদ্রোহ করেছিলাম। এর মধ্যে কোনটা বা কতটা বায়োলজি কতটা কালচার আমি বুঝতে পারি না। তখন হলে বলতাম কালচার পুরোটাই। এখন আমার মনে হয় ওর মধ্যে অ্যাডলেসেন্সের, মানে এদেশ হলে হয়তো দু চারটে ওষুধ শুষে দিত আর কি। ফলে যতটা ফিজিক্স করলে ফিজিক্স নিয়ে মানে কন্টিনিউ করে কোথাও দাঁড়ানো যায়, মানে ততটা ফিজিক্স আমার করা হয়নি এই রাজনীতি ফাজনীতি হয়ে। ফলে আমি তখন, আর তারই মধ্যে আবার আরেকটা জিনিস ছিল যে আমি একটা ভীতু ছেলে ছিলাম, পুলিশের ভয়, মারকে ভয় পেতাম, ফিজিক্যাল ভায়োলেন্স ভয় পেতাম। যার ফলে যখন আমার বন্ধুরা সব নকশাল হয়ে গেল, আমি বসে গিয়েছিলাম। এবং বসে যাওয়ার ফলে আমার তখন বন্ধুরাও আমাকে সব পরিত্যাগ করেছিল। তার ফলে আমি খানিকটা নিজের ওপর রাগ করে এটা বিজনেস স্কুলে পড়তে গেছিলাম। ওটা আমার আইডিওলজিক্যাল, ওই সময় কোনো এমবিএ করার প্রতি আমার কোনো উৎসাহ ছিল না। কিন্তু আমি এটা তখন ভাবতাম যে দূর, আমার তো আর জীবনের কোনো মানে নেই, আমি তো আর বিদ্রোহী হইনি, তার চেয়ে বরঞ্চ আমি পয়সা করব। আর তখন এইভাবে ভাবতাম, বলেছি অন্য জায়গায়, ভাবতাম যে পয়সা করে, অনেক পয়সা করে সন্ধেবেলা একটা বাড়িতে একা একা বসে রাজেশ্বরী দত্তের কণ্ঠে আধারে একেলা ঘরে এটা শুনবো। কিন্তু এগুলোর মধ্যে কোনো প্র্যাকটিক্যাল চিন্তা ছিল না।
আর কিন্তু যেটা আইআইএম আমাকে সাপোর্ট করেছিল সেটা হচ্ছে আইআইএম প্রথম, আইআইটি তো প্রথম হয়তো, তারপর আইএম, আর তাই আরো বেশি। এই আইআইটি আর আইএম তৈরি হওয়া মানে হচ্ছে ব্রিটিশ ইউনিভার্সিটির মডেল থেকে বেরিয়ে যাওয়া। কারণ কলকাতা ইউনিভার্সিটি একটা বিজনেস স্কুল করেছিল ছোটখাটো, ডিকেশনাল ইনস্টিটিউট বলা হতো, কিন্তু সেখান থেকে আমার বাবা পরে পাশ করেছিলেন প্রথম ব্যাচের। কিন্তু যখন ইন্ডিয়াতে এই সেকেন্ড 5 ইয়ার প্ল্যানের সময় যখন ভাবা হলো যে অনেক ইন্ডাস্ট্রি করা হবে, তখন দেখা গেল ইন্ডাস্ট্রিয়াল পরিবারগুলো ডেমোগ্রাফিক্যালি এত সংখ্যায় নেই যে ওদের ছেলেপুলেরাই সব ম্যানেজার হতে পারে। তখন ছিল যেমন ইন্ডিয়ার ইঞ্জিনিয়ার প্রয়োজন, আইআইটি গুলো তৈরি হয়েছে, সেরকম ম্যানেজার তৈরি করতে হবে। এবং করেই মধ্যবিত্ত বাড়ির পড়াশোনা করা ছেলে মেয়েগুলোকে স্কলারশিপ দিয়ে পয়সাটা সাবসিডাইজ করে এখন আইএমএর যা যা ফিজ আমরা কল্পনাই করতে পারি না। যদিও সেগুলো মানে অনেক কম, মানে প্রাইভেট বিজনেস খুঁজছে তো এখানে নিশ্চয়ই অনেক বেশি হবে। কিন্তু পুরী ঢুকে গেলাম পরীক্ষা দিয়ে। আর ঢুকে গিয়ে ওই প্রথম হঠাৎ সাডেনলি আবার অনেকগুলো নতুন সাবজেক্ট করার অপরচুনিটি হলো। ইকোনমিক্স করতে হতো, আমাদের একটা কম্পালসারি সাবজেক্ট ছিল ইকোনমিক হিস্ট্রি। তারপরে এই যে বিজনেসের সাবজেক্ট গুলো, একদিকে অপারেশনস ম্যানেজমেন্ট, অমুক তমুক স্ট্যাটিস্টিক্স, এগুলো করতে হতো, আবার তারই সঙ্গে মার্কেটিং ছিল, তারই ফাইন্যান্স ছিল, তারই সঙ্গে আহ, এই অর্গানাইজেশন কি, তার সাইকোলজি কি, অর্গানাইজেশন বিহেভিয়ার যাকে বলে। আর সবচেয়ে মজা হচ্ছে, এটা 60-এর দশক তো এই উম, দুটো আইআইএম হয়েছিল। একটা কলকাতায় এমআইটি স্লোন স্কুল সাহায্য করেছিল, আর একটা হলো আহমেদাবাদে, যেটা হার্ভার্ড সাহায্য করেছিল। এবং এই দুটোই কিন্তু আমেরিকানরা এই শর্তে সাহায্য করেছিল যে কি তুমি ইউনিভার্সিটির মতো করে ফেলবে না, তোমাদের ইউনিভার্সিটি হলো ব্রিটিশ ইউনিভার্সিটি, ওটার যেটা সংস্কৃতি তাই দিয়ে বিজনেস স্কুল হবে না। ফলে আমাদের ওখানে ঢুকে দেখলাম, তখনকার যুগে মনে হতো দারুণ ভালো জিনিস, ক্লাসে সিগারেট খাওয়া যায়, মা মাস্টারদের নাম ধরে ডাকা যায়, হ্যাঁ, আর ওই যে হোস্টেলে থাকা প্রথম, সব মিলিয়ে আম, একটা হঠাৎ একটা মানে এটা মানে এটা আম, এটা গ্যাসের এক্সপ্যানশনের মতো একটা যেন কোথাও গিয়ে পড়লাম, অনেকটা ফ্রিডমের দিক দিয়ে তো ফ্রিডম বেড়ে গেল মনে হলো। এবং আহ, সেখানে ওই কম্পালসারি ক্লাসটা ছিল, আহ, ওটার নাম আছে আমার এখনো মনে আছে, ইকোনমিক রুটস অফ হিস্টোরিক্যাল ব্যাকওয়ার্ডনেস, না হিস্টোরিক্যাল রুটস অফ ইকোনমিক ব্যাকওয়ার্ডনেস নাম ছিল। তার মূল সমস্যা ছিল কেন ভারতবর্ষ দরিদ্র, এবং এই দারিদ্রটা ভারতবর্ষের মানুষদের কোনো ইন্টেলেকচুয়াল ফেলিয়ারের কারণে নয়, বা সমাজটা জাতপাত বিভক্ত বলে নয়। এটা যিনি পড়াতেন বরুণ দে, পরে আমার মাস্টারমশাই ছিলেন, বলতেনই যে তো ওই প্রথম ইকোনমিক হিস্ট্রি, ব্রিটিশের এসে কি হলো, কেন তাতে আমাদের উন্নয়ন হয়নি ব্রিটিশ আমল ইত্যাদি পড়া শুরু করে, এবং দারিদ্রটা ফোকাস করে। এবং আমার কাছে কথাগুলো তখন খুব মনে ধরে গেল, যাচ্ছে এইভাবে ইতিহাস বোঝা যায়। কিন্তু ইতিহাস করে তো তখন ওর অনেক ভদ্রলোকের অনেক ইলেকটিভ কোর্স ছিল, সেগুলো কেউ করতো না। আমার মনে আছে আমি ওইখানে গিয়ে বললেন যে, স্যার আপনার ক্লাস করলে তো চাকরি বাকরি পাবো না, কাজে আপনার ক্লাসগুলো আমি কি আপনি অডিট করতে পারি, গ্রেড ছাড়া। আর উনি কাউকে পান না, ফলে উনি খুশি বলে উনি করতে পারবেন। ফলে আইএম এগুলো সব আমি পড়লাম, এবং যখন পাশ করে একটা চাকরি পেয়েছিলাম একটা স্কটিশ কোম্পানিতে, তখন আমাকে বরুণবাবু বললেন যে তুমি কি, তখন আইএম একটা ফেলোশিপের প্রোগ্রামের কথা হচ্ছে, ডক্টর প্রোগ্রাম। তো বরুণবাবু বললেন তুমি কি ম্যানেজার হতে চাও না হিস্টোরিয়ান হবে। আর তখন ওই আহ, আমিও কিছু না ভেবেই বললাম হিস্টোরিয়ান হবো। কারণ আসলে আমার মনে হয়েছিল যে ওই ওই উনি যেভাবে হিস্ট্রি পড়াতেন, তার সেন্ট্রাল প্রশ্ন ছিল ভারতবর্ষ দরিদ্র দেশ কেন। এবং এটা তখন আমার হয়তো এটাকে বোঝা অনেক বেশি জরুরি আমার। তখনকার দিনে আইএম থেকে পাশ করলে ওই 1200-1300 মাইনে হতো, 71 সালে পাশ করেছিলাম। আমার তখন মনে হয়েছে যে আমি তো ওই পয়সার দিকে কোনোদিনই ভাবিনি, নেহাত রাজনীতি না করতে পেরে বন্ধু বান্ধব ছেড়ে চলে গেল বলে, এটা ইমোশন থেকে ভেবেছিলাম, যে একটা সিকিউরিটি চিন্তা থেকে।
তো তখন সেই ফেলোশিপ প্রোগ্রামে জয়েন করলাম বরুণবাবুর কাছে কাজ করবো বলে। বরুণবাবু এর মধ্যে, এটা মিসেস গান্ধীর সময়, এবং তো সেই সময় বামপন্থী মাস্টাররা উঠছেন, ঐতিহাসিকরা উঠছেন, বরুণবাবু তার অংশ ছিলেন। রবীন্দ্রনাথ থাপার, বিপিন চন্দ্র, সুমিত সরকার বরুণদের বন্ধু এবং ছাত্র ছিলেন। সুমিতদার দিল্লিতে যে চাকরিটা হলো তাতে বরুণবাবুই এক্সপার্ট ছিলেন ওই সিলেকশন কমিটি। তো বরুণবাবুকে একটা ওই সোশ্যাল সায়েন্স সেন্টার করে তার ডিরেক্টর করে দেওয়া হলো সেন্ট্রাল গভর্নমেন্ট থেকে উদ্যোগ নিয়ে, এবং উনি আমাকে সেখানে একটা চাকরি দিয়ে দিলেন। তখন চাকরিটা দিয়ে আমি দেখলাম যে গবেষণা করতাম গোটা পাঁচ, ওখানে 3 বছরের মতো ছিলাম, 2-3 বছর। গোটা 5-6 উম, প্রবন্ধ মানে ভারতের নানা জায়গায় ছাপিয়েছিলাম, ইনক্লুডিং জার্নাল, 5টা বোধহয়। কিন্তু কলকাতা ইউনিভার্সিটি বলে যে না, তোমার তো কোনো ইতিহাসের ডিগ্রি নেই, পিএইচডি করতে দেবো না। তা ততদিন আমি ফেলোশিপটা করতে চাইছিলাম না, নাম লেখানো ছিল, কিন্তু আমি একটা পিএইচডি করতে চাইছিলাম ইতিহাস। তো তখন আমার সাথে পরে যার সাথে পিএইচডি করলাম, এক ইংরেজ ভদ্রলোক, অস্ট্রেলিয়াতে, অস্ট্রেলিয়ান ন্যাশনাল ইউনিভার্সিটি, আমি যখন পিএইচডি করি উনি ভাইস চ্যান্সেলর ছিলেন, কিন্তু অনেক সময় দিয়ে সুপারভিশন করতেন। অ্যান্টনি লো, ভালো লোক, তিনি কলকাতায় এসেছিলেন। তো তার সঙ্গে দেখা হতে ওই সেন্টারে ওখানে বক্তৃতা করতে এসেছেন, তার সাথে দেখা হতে আমি বললাম যে এরকম অবস্থা, আমি একটা স্কলারশিপ চাইছি। তখন উনি বললেন, তোমার এই যে 5টা ছাপা লেখা আছে, এটাকে আমরা একটা এমফিলের ইকুইভ্যালেন্ট বলে ধরে নেবো, ধরে তোমার একটা স্কলারশিপ দেবো। তো সেই করে আমি একটা স্কলারশিপ পেয়ে পিএইচডি করতে চলে গেলাম। এখন তারপরে আমি পিএইচডি করতে করতে বুঝতে পারতাম আমার যেমন অ্যাকচুয়ালি ইতিহাস লিখতে ভালো লাগে। মানে এই কোথাও একটা গেলেন, ছোট 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 তথ্য পেলেন, সেগুলোকে গেঁথে একটা মালা, একটা ফুলের মালা গাঁথার মতন, যে একটা গল্প তৈরি করা এবং গল্পটাকে বিশ্বাস্য করা এই এভিডেন্স দিয়ে, এবং একটা কোনো একটা যুক্তি, এই এই যে যেমন একটা প্রশ্ন, আমরা কেন গরিব, কেন দরিদ্র, তার আপনি একটা উত্তর দিলেন। একটা ইকোনমিস্ট হয়তো একটা মডেল করে উত্তর দেবে, আপনি হয়তো একটা গল্প করে উত্তর দেবেন, কিন্তু গল্পের মধ্যে আর্গুমেন্টের ভিতরে একটা হিডেন মডেল থাকবে, তাহলে তো আর্গুমেন্টে দাঁড়াবে না। সবই যদি অ্যাক্সিডেন্টালি বলেন, তাহলে আপনি কাউকে তো আর দোষ দিতে পারবেন না, তাহলে সবই বলবে আমার কপালটা খারাপ, সেই কারণে গরিব হয়েছিলাম, তারপর অ্যাক্সিডেন্টালি ভালো কিছু হলো, তাই জন্য ভালো হয়ে আবার এখন গরিব নেই। তাহলে দারিদ্র্য মোচাবার জন্য, মোচন করার জন্য কেউ ক্রেডিট নিতে পারবে না। কেমন? আহ, এখন ফলে ওইটা মনে হলো যে এটা অনেক বেশি জরুরি, এই ধরনের প্রশ্ন নিয়ে কাজ করা, করে চলে গেলাম। কিন্তু ওই ছোটবেলায় আমি এটাও বুঝতে পারতাম যে যে কারণে আমার ফিজিক্সের কনসেপচুয়াল দিক বেশি ভালো লাগে, যেমন এই এই প্রবাবিলিটি ওয়েভ ফাংশন। হ্যাঁ, আমি তখন হয়তো ছোটবেলার সময় ভাবতাম যে আচ্ছা, ধরুন আপনি একটা পাখা নিচে শুয়ে আছেন, পাখাটা ঘুরছে, এখন এই পাখার ব্লেডটা কোথায় আছে এট এনি পয়েন্ট অফ টাইম, তার যদি আপনার প্রবাবিলিটি ক্যালকুলেট করতে হয়, তাহলে এই ব্লেডগুলো ঘোরার ফলে যে একটা বৃত্ত তৈরি হচ্ছে না, আমরা একটা বৃত্ত দেখছি, তাহলে এই বৃত্তটা কি একটা প্রবাবিলিটি স্পেসের মতন, যেখানে আমি ব্লেডটাকে লোকেট করতে পারবো? এই ধরনের প্রশ্ন আমার ছোটবেলা থেকেই আকর্ষণ করতো। ফলে আমি কেবল একটা তথ্য ভিত্তিক ইতিহাস লিখবো এবং তাতে আমার মনটা পুরোটা ভরে যাবে, সেটা হতো না। ফলে আমার তখন থেকে আর সেই ইতিহাসকে কিভাবে দেখবো, কেন, একটা খুব সাধারণ জিনিস বলে বললাম, যেমন যদি আমরা কেন দরিদ্র দেশ, এখন এটা যদি আপনি একটা যুক্তি দিয়ে আর্গুমেন্ট তৈরি করেন, আপনাকে বলতে হবে যে এই ফ্যাক্টরের কারণে আমরা আমরা দরিদ্র। এখন এটার ফলে আপনি কাউকে দোষ দিতে পারেন যে এদের জন্য এই ফ্যাক্টর গুলো রয়ে গেছে, আবার দারিদ্র মোচন হলে আপনি কাউকে তার জন্য উম, প্রশংসাও করতে পারেন যে এর কারণে দারিদ্র মোচন হলো, বা এইভাবে প্ল্যান করে দারিদ্র মোচন, যেভাবেই ভাবুন। এখন এটা খুব মজার জিনিস হচ্ছে যে আপনি যদি স্কেলটা খুব বড় করে দেন, বড় করে দিয়ে জিজ্ঞেস করেন যে পৃথিবীটা কেন হলো, পৃথিবীতে প্রাণ কেন হলো, আচ্ছা প্রাণ থেকে তারপর আস্তে আস্তে মানুষ করে করে হলো, তখন দেখবেন র্যান্ডমনেস ইজ ভেরি ইম্পর্টেন্ট। মানুষ হওয়ার কোনো কারণ ছিল না যে মানুষ হতেই হবে। কেমন? কিন্তু আপনার দারিদ্র্যের মডেলে এই ফ্যাক্টর থাকলে দারিদ্র হতে হবে, আর ওই ফ্যাক্টর থাকলে দারিদ্র হবে না। কেমন? এই যে মানে এই যে স্কেল বড় করে দিলে, আমি যদি গ্রহের ইতিহাস স্কেলটা অনেক বড় করে দিই,
তাহলে এই প্ল্যানেটে কি প্রাণ হওয়া অবশ্যম্ভাবী ছিল? অবশ্যম্ভাবী ছিল না, তাই না? আবার এটাও জানি যে প্রাণের সম্ভাবনা একমাত্র যে কেবল এখানেই হয়েছে তাও না, অন্য কোথাও হতে পারে। ফলে আমরা জানি যে কি কি প্রিকন্ডিশন হলে প্রাণ হতে পারে বলতে পারি। কিন্তু কিন্তু প্রিকন্ডিশন তো কজালিটি নয়, কেমন? ফলে ওইভাবে আমি তো কজাল সম্পর্ক দিয়ে যে প্রাণ হতেই হবে, মানুষ হতেই হবে, এরকম একটা গল্প তৈরি করতে পারবো না। কিন্তু ইতিহাসে এরকম একটা গল্প তৈরি করি, তাহলে আমি বলতে পারি যে ব্রিটিশদের দোষে আমাদের দারিদ্র হয়েছিল। বা কেউ বলতে না পারে যে তোমাদের জাতপাতে বিভক্ত বলে তোমাদের দারিদ্র হয়েছিল। বা আমরা বলতে পারি যে মোদির এমন ক্ষমতা সব দারিদ্র মোচন করে দিল, কেমন? এই যে, বা কংগ্রেসের কারণে দারিদ্র ছিল, মোদি এসে মোদির কারণে। ফলে এই যে স্কেল বাড়ালে র্যান্ডমনেস বেড়ে যায়, ইম্পর্টেন্স অফ র্যান্ডমনেস বেড়ে যায়। এই যে স্কেলটা ছোট করে আনলে মনে হয় যেন একটা মোর ডিটারমিনিস্টিক সিস্টেম পেয়েছে। আমাকে এই ধরনের প্রশ্ন ইন্টারেস্ট করতো। ফলে ফলে আমাকে নিজেকে ভাবতে গেলে আমি বুঝতে পারি আমি যেখানে আমার ইতিহাস লিখতে ভালো লাগে, আর আমি ইতিহাসকে কিভাবে ভাববো এটা ভাবতেও ভালো লাগে। এই সেকেন্ড কাজটা অনেক বেশি আমার ক্লাইমেটের কাজ। হ্যাঁ, ওইটা শুরু হয়েছিল প্রভিন্সিয়াল ইউরোপ থেকে, ইতিহাস করে ভাবো। ফলে বলতে গেলে আমি হয়তো এখন একটা মোর একটা আনট্রেইনড ফিলোসফার বা সেলফ ট্রেইনড ফিলোসফার অফ হিস্ট্রি হয়ে দাঁড়িয়েছি একজন। মানে ফিলোসফি অফ হিস্ট্রি একটা বিষয়, তাই নিয়ে বেশিরভাগ লোকই মাথা ঘামায় না। কিন্তু ফিলোসফি অফ হিস্ট্রি না থাকলে এই যে আমরা অধিকারের দাবিতে কিছু লড়াই করছি, বা দলিতরা লড়াই করছে, ওর মধ্যে একটা মুক্তির কথা, এতে মানে দাবিটা ভালো করা, ওটা করলে একটা ভালো হবে, মানে ওটাও তো ইতিহাস সম্বন্ধে একটা দর্শনিক বার করে নিয়ে আসে। ফলে ইতিহাসের দর্শন মানুষের মধ্যে থাকে, ওটাকে অ্যাবস্ট্রাক্টলি আলোচনা করতে গেলে বেশিরভাগ মানুষ বোর হবে। যদি আমার খুব ভালো লাগে। তো এই অবধি বললে কি সুবিধা হয়, মানে আমি যদি এখানে থামি? আপনি আপনি হয়ে আছেন অনির্বাণ? হ্যাঁ, হ্যাঁ, সরি। হ্যাঁ, না, এটা খুব ভালো জায়গায় আপনি থামলেন। হ্যাঁ। আমার প্রথম প্রশ্নটাই তাই, মানে এই মানুষের মুক্তি নিয়েই ছিল। কিন্তু আমি সেটাতে যাওয়ার আগে আমার শেষ প্রশ্নটা দিয়ে শুরু করি, কারণ আপনি আপনার পুরো ব্যাকগ্রাউন্ডটা বললেন, যে এই যে ফিজিক্স থেকে হিস্ট্রি, আর মানে একজন টেকনোলজিস্ট মানে অলমোস্ট একজন টেকনোলজিস্টের চোখ দিয়ে হিউম্যানিটিসকে দেখা। হুম, হুম, আ- আমিও এখন হাইন্ড সাইড যদি চিন্তা করি, আমার মনে হয় আমার ন্যাচারাল ইনক্লিনেশনটা কিন্তু হিউম্যানিটিসেই ছিল। হ্যাঁ, যাই হোক, মানে আমিও ওই যা হয় আর কি, ওই ইঞ্জিনিয়ারিং পড়া ইত্যাদি, হ্যাঁ। পিএইচডি টিএইচডি করে মানে এই কাজ। কিন্তু আপনি যে এই যে ফিজিক্স পড়েছেন বা বিজনেসের জগতে ছিলেন, তারপরে যে হিস্ট্রিতে এলেন, হুম, তো এই যাত্রাটা তো আপনার ইতিহাস দেখার ধরন, আপনার ভোকাবুলারি, আমি 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 স্পেসিফিক্যালি আপনার ভোকাবুলারিটার খুব ওয়াচ করি, যে কি হ্যাঁ, আপনি শব্দ ইউজ করছেন। হুম, আম, আর বিশেষ করে এই সায়েন্স অফ টাইম, এই যে হ্যাঁ, টাইম বিষয়ে যে আপনার যে চিন্তা, আম, এইগুলো কি কোনোভাবে মানে ওই সাহায্য করেছে? এবং খুব। আহ, আজ যখন ধরুন এআই বা ক্লাইমেট টেকনোলজি কিংবা বায়োটেকনোলজি বা আমাদের ভবিষ্যতে যে দ্রুত যে চেঞ্জগুলো হচ্ছে, এই বিশেষ হুম, করে এআই বা এই ধরুন টোয়েন্টি হুম, টোয়েন্টির পর থেকে কোভিড হ্যাঁ, অনওয়ার্ডস যে একটা অ্যাক্সিলারেশন, এবং হুম, হয়েছে তো বটেই। খুবই। তো এই যে আম, সেটা যে হচ্ছে, এবং এই আপনার মতো যারা ট্রেন্ড টেকনোলজিস্ট, মানে সেখান থেকে শুরু, কিন্তু আহ, আস্তে আস্তে আপনি তো এখন প্রফেশনাল হিস্টোরিয়ান বা হুম, ফিলোসফার অফ হিস্ট্রি যাই বলুন না কেন, হুম, কিন্তু যে ধরুন যে টেকনোলজিস্ট আমার মতো একজন, তো এই অবস্থাতে একজন ভালো টেকনোলজিস্ট হওয়ার জন্য হিউম্যানিটিস পড়াটা কতটা জরুরি, যে একজন পৃথিবীর একজন সচেতন এবং দায়িত্বশীল বাসিন্দা হিসেবেও হুম। সে যেন তার ফাংশনগুলো মানে বা তার দায়িত্বগুলো পালন খুব, করতে পারে। খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন। ব্যাপার হচ্ছে কি, মানে জ্ঞানের তো একটা ইতিহাস আছে। এই যে টেকনোলজির জ্ঞান, তার তো একটা ইতিহাস আছে। যেমন এই যে মানুষের প্রগতির ধারণা, এটা প্রথম এসেছিল সায়েন্স এবং টেকনোলজির ক্ষেত্রে। যে আমি সেলিং শিপের ভেতরে, যে পালতোলা জাহাজ, তার মধ্যেও কোন দেশ
আরো দ্রুতগামী সেলিং শিপের জাহাজ তৈরি করতে পারবে। হুম, তার উপরে কিন্তু নির্ভর করতো সে তার সাম্রাজ্যবাদী কতটা এগোতে পারবে, হ্যাঁ, এক্সপ্লোরেশন কতটা এগোতে পারবে। এবং ওইটা থেকে প্রথম এই প্রগতির ধারণাটা আসে ইউরোপে। তারপর সেই ধারণাটা সমাজের মেজারমেন্টের ক্ষেত্রে ছড়িয়ে যায়, যে কোন সমাজ বেশি প্রগতি করেছে, কোন সমাজ বেশি প্রগতি করেনি। এবং ফলে এই টেকনোলজির ধারণাটা যখন প্রথমে তৈরি হচ্ছিল, বিখ্যাত আহ, ইংরেজ ফিলসফার বলুন, ইউরোপিয়ান থিঙ্কার বলুন, যাই বলুন, ফ্রান্সিস বেকন, যিনি প্রথম এই এম্পিরিক্যাল স্টাডিজ এর গুরুত্ব দেন, মানে কনসেপচুয়ালি বলেন যে এম্পিরিক্যাল মানে আমরা যখন এক্সপেরিমেন্টাল স্টাডিজ বলি যাকে। এবং উম, এবং যেটা মানে মানে ধরুন আপনি একজন টেকনোলজিস্ট, আপনি নিয়ে কাজ করেন, বুঝতে পারেন যে টেকনোলজি যারা তৈরি করে তাদেরকে মানে প্রপার্টিজ অফ ম্যাটার নিয়ে ডিল করতে হয় সবসময়, তাই না? মানে একটা একটা সিলিকন চিপ তৈরি করবে, ফলে আপনাকে ওই সিলিকন চিপ তৈরি করার জন্য যে বালি, তার নেচারটা কি, মানে এটা আপনি বুঝতে হবে, কারণ মেটেরিয়াল, পৃথিবীর মেটেরিয়াল চরিত্রটা না বুঝতে পারলে টেকনোলজি তৈরি করা যায় না। ফলে খালি কাব্যি করে হয় না সে অর্থে, সত্যি। কিন্তু এইটা যখন বেকান বুঝতে পারলেন, তখন বেকান যেসব জিনিসগুলো আশা করতেন, এটা একটু যে একদিন হবে, উনি কিন্তু তখন আশা করতেন যে মানুষ হয়তো একদিন ইmmortal হবে। একবার পৃথিবীটাকে বুঝতে পারলে এমন বুঝতে পারবে যে মানুষের মানে আয়ু তো বাড়বেই, কিন্তু প্রায় ইmmortalও হতে পারে। রবার্ট বয়েল, ফ্রান্সিস বেকন, এবং আপনার মনে থাকবে হয়তো যে রামমোহন রায় আর বিদ্যাসাগর দুজনেই কিন্তু বলতেন ছেলেদের বেকন পড়াও। হুম, বলতেন এইটা আমাদের অতটা নেই, আমাদের তো অনেক স্পেকুলেটিভ দর্শন আছে, বেকন পড়ানো দরকার। তার ফলে মোটামুটি যেটা বলতে পারি যে এই আম, সামাজিক প্রগতির ধারণা, যে যখন এটা সায়েন্সে প্রগ্রেস, মানে আমি দুটো, মানে আমি যখন বলেছি আচ্ছা এই কম্পিউটারটা ফাস্টার ওই কম্পিউটারের চাইতে, তখন আমি একটা লিমিটেড আইডিয়া অফ প্রোগ্রেস বলুন, একটা ইনক্রিজ অফ সাম মেজারমেন্ট বলছে যে এটা ফাস্ট। এইটা আস্তে আস্তে সমাজের ভেতরে এসে বলতে শুরু করলো লোকেরা যে টেকনোলজিক্যাল প্রোগ্রেসটাও সামাজিক প্রোগ্রেস। সম্পূর্ণ না, তার মধ্যে হয়তো সামাজিক ন্যায় অন্যায় থাকতে পারে, কিন্তু টেকনোলজিটা যদি না বাড়াতে পারি, তাহলে আমার মানে উম, তাহলে সমাজটাও বাড়বে না, ইন্ডাস্ট্রি করা যাবে না, স্টাডি করা যাবে না। যে কারণে বেকানের একটা আর্গুমেন্ট ছিল যে মানুষ কেন এগুলো পারবে, কারণ বাইবেলে বলা হয়েছে মানুষ স্পেশাল ভগবানের কাছে। এই স্পেশালনেসের তত্ত্বটা 19th সেঞ্চুরিতে হয়ে গেল সুপ্রিমেসির তত্ত্ব, যে মানুষ নেচারের মাস্টার। কেমন মানে মানে বিবলিক্যাল যে আর্গুমেন্ট ছিল আমরা স্পেশাল, সেটাই নানান দার্শনিকের হাতে পড়ে হয়ে গেল যে না আমরা একেবারে মাস্টার। মার্কসের একটা চিঠি আছে 1853 সালের ইন্ডিয়া সম্বন্ধে লেখা, চিঠি মানে ছোট লেখা, তাতে উনি হিন্দু ধর্মের সমালোচনা করছেন এই বলে যে হিন্দু ধর্ম এতই বিকৃত একটা ধর্ম যে নেচারের যে মাস্টার মানুষ, তাকে দিয়ে গরু আর হনুমানকে পুজো করায়। কেমন? এখনই যখন 90s থেকে শুরু হলো নেচার হচ্ছে মানুষের মাস্টার, মানুষ হচ্ছে নেচারের মাস্টার, তখন থেকে একটা নেচারকে একটা টেকেন ফর গ্রান্টেড অ্যাটিটিউডে আমরা ডিল করেছি। হ্যাঁ, এখন এই জলবায়ু পরিবর্তন বলছে যে এতটা টেকেন ফর গ্রান্ট করলে চলে না, আমরা এটাই, আমরা যাকে নেচার বলি তার ভেতরে আমরা আছি, আমরা তার প্রোডাক্ট। এবং জীবনটাকে চালিয়ে রাখে আর অনেক কিছু আয়োজন, মানে রবীন্দ্রনাথের একটা গানে একটা এই কথা ছিল, প্রাণের আয়োজন, হুম, যে এই যে একটা আয়োজনে প্রাণ থাকে। এবং সেই আয়োজনটা খালি মানুষ তৈরি করে না, ব্যাকটেরিয়া ভাইরাস তারা তৈরি করে। এইগুলো কিন্তু আমরা নিজেরাই বুঝেছি এই টাইসটা ভেতর দিয়ে, মানে আমি যে কথাগুলো বলছি এগুলো বিজ্ঞানীরাই বলছেন। কিন্তু এখানে এসে দেখা যাচ্ছে কি, মানে এই ক্রাইসিসটার পরে দেখা যাচ্ছে বিজ্ঞানীরা যে কথাটা বলছেন সেটা একটা লেভেলে বিজ্ঞানের কথা, আবার প্রায় দার্শনিক কথা হয়ে যাচ্ছে। কারণ এর মধ্যে উচিতের কথা এসে যাচ্ছে, যে হুম, আমাদের কি প্রায় আয়োজনটা অবজ্ঞা করে চলা উচিত। এখন তো আপনি বলতে পারেন না আমি খালি ফ্যাকচুয়ালি তোমায় দেখাতে পারি, তুমি চাইলেও পারো না, তোমার মুশকিল হবে।
কিন্তু তার ফলে এসে যাচ্ছে যে আমার উচিত নয়, এখন উচিত নয় এটা দার্শনিক কথা, পলিসির কথা, দার্শনিক কথা ইত্যাদি। কিন্তু বিজ্ঞানকে এতদূর আসার জন্য আমাদের এই প্রকৃতিকে ভুলে থাকা মানে টেকেন ফর গ্রান্টেড করা দরকার ছিল এটাকে। এই যে আজকে আমরা ইউনিভার্সিটি যে ডিসিপ্লিন গুলো তৈরি হয়েছে না, প্রত্যেকটা স্পেশালাইজ তো খুব, আজকের ফিজিক্স কি, বায়োফিজিক্স কি, কেমিস্ট্রি, ফলে এগুলো একটা সাইলোর মতন। এখন এই ক্রাইসিসে পড়ে কিছু ইন্টারডিসিপ্লিনারি কথাবার্তা হয়। এখন অনেক ইউটোপিয়ান কথা, যেমন ইউনিভার্সিটি গুলো কি করা উচিত। সেদিন দেখলাম একজন প্রস্তাব দিচ্ছেন যে আমাদের নতুন ধরনের ডিপার্টমেন্ট করা উচিত, যেমন ডিপার্টমেন্ট অফ ফুড, এবং তাতে নানা ডিসিপ্লিনের লোক একসঙ্গে কথা বলবে। কেমন এই যেটা বায়োডাইভার্সিটি ভীষণ ইম্পর্টেন্ট হয়ে দেখা যাচ্ছে। ফলে নানান ভাবে এই প্রশ্নগুলো এসছে, কিন্তু সবই ক্রাইসিস থেকে নয়। কতগুলো প্রশ্ন এসছে যে উম, ওই কার্ল সেগানের সময় থেকে, যে মার্সে মানুষ থাকতে পারে কিনা। এবং তখন ওই প্রশ্ন উঠেছিল তাদের একটা গ্রহে কি হলে মানুষ থাকতে পারে। এবং তখন কেউ বলছে যে মার্সটাকে আবার হ্যাবিটেবল করো মানুষের জন্য। তখন একজন বলছে যে তাহলে আগে দেখো যে ওখানে ব্যাকটেরিয়া ভাইরাস থাকতে পারে কিনা, ওরা প্রথম কাজটা করবে, তা মানুষ তাছাড়া থাকতে পারবে না। এই সব থেকে একটা চেতনা হচ্ছিল যে যে এই মানে লাইফ, লাইফ কথাটাকে আমরা যখন ব্যবহার করি, খুব ইন্টারেস্টিং কথা এই জন্য যে আমরা বলি যে ইংরেজিতে বলবো যে লাইফ হ্যাজ কন্টিনিউড অন আর্থ ইন স্পাইট অফ 5 এক্সটিংশনস, গ্রেট এক্সটিংশনস, কেমন। কিন্তু কন্টিনিউ তো করেছে ফ্রম ওয়ান ফর্ম টু অ্যানাদার, মানে একই ফর্মে তো কন্টিনিউ করেনি। ফলে আমরা একই সঙ্গে ধরে নিই যে ফর্মটা বদলালেও কোনো কানেকশন আছে, তার মানে আমি তো বলতে পারি না লাইফ হ্যাজ কন্টিনিউড। এবং ওই কানেকশন না থাকলে আপনি বলতে পারতেন না যে আচ্ছা আজকে যেগুলো পাখি বলে দেখছি সেগুলো আসলে ডিসেন্ডেন্টস অফ এভিয়েটারি ডাইনোসরস, মানে ডাইনোসর প্রজাতি যেগুলো উড়ে বেড়াতো তার থেকে পাখি আছে। হ্যাঁ, এখন কিন্তু পাখি আর ডাইনোসর এভিয়েটার তো এক নয়, ফলে আমরা বলি একটা ডটেড লাইন রিলেশনশিপ আছে এগুলোর ভেতরে। ফলে উম, এই বোধ মানুষের আরো প্রগতি বা উন্নতি করার ইচ্ছে, উন্নতি বলতে আমি টেকনোলজিক্যাল উন্নতি, স্পেস, সেগুলো যুদ্ধের কারণে হতে পারে, মিলিটারি কারণে হতে পারে, এই টেকনোলজিটা কনস্ট্যান্টলি বাড়াতে হবে। এবং মানুষের আহ, বুদ্ধি দিয়ে ওই টেকনোলজি থেকে যা জ্ঞান আহরিত হচ্ছে, সেই জ্ঞানগুলো কিন্তু ক্রমাগত একটা জায়গায় এসছে, যেটা এই 19th সেঞ্চুরি 20th সেঞ্চুরি যে সাইলোড ক্যারেক্টার অফ দ্য ইউনিভার্সিটি ওটাকে চ্যালেঞ্জ করে। এখন চ্যালেঞ্জ করলেই সঙ্গে সঙ্গে বদলানো যায় না, এগুলোর মধ্যে অনেক পয়সা গেছে, গ্রান্টের স্ট্রাকচার তৈরি হয়েছে, মানে এগুলোতে হয় কি প্রাতিষ্ঠানিকভাবে ইউ গেট লকড ইন। এবং একটা জাহাজ যত বড় হবে, যত কমপ্লিকেটেড হবে, তার টার্ন অ্যারাউন্ড করাটা তো শক্ত। তো এটা আমাদের সংকটের একটা মুশকিল যে, মানে একটা সামান্য উদাহরণ দিচ্ছি, আমি যখন গতবার যখন আপনার জয়দীপের সঙ্গে দেখা হলো, বার্কলি গেলাম, তো আমি যে বৃদ্ধ দম্পতির সাথে দেখা করতে গেছিলাম, উম, নাম বলছি না, কোনো প্রয়োজন নেই, তারা ওই বার্কলি হিলসে 60s থেকে থাকেন। তো পেছন দিকে ওদের বারান্দায় দাঁড়ালে খুব সুন্দর একটা বে ভিউ পাওয়া যায়। এই গাছ ফাছের ফাঁক দিয়ে দেখতে হয়, কিন্তু সুন্দর। তো এবারে পেছনে গিয়ে দাঁড়িয়ে আমি, বাঙালি দম্পতি, তো আমি বলছি যে বাহ, আপনাদের তো মানে ভিউটা এখন দারুণ হয়েছে, পরিষ্কার ভিউ। তখন তো আমি বললাম যে আম, অমুকদা এই তো বাড়ির মূল্য তো চচ্চর করে বেড়ে যাচ্ছে, আগে ওইটুকু বে ভিউর জন্য এত দাম ছিল, এখন উনি বললেন উল্টোটা হয়েছে, বে ভিউটা তো পরিষ্কার হয়েছে কারণ গাছপালা কাটতে হয়েছে আগুনের ভয়। ও, হ্যাঁ, এবং হ্যাঁ, বাড়ি আর আগুনের জন্য ইনশিওর করা যায় না। হুম, ফলে এই বাড়ি তো আর বিক্রি করতে পারবেন না। এখন দুই বুড়ো বুড়ি, আমার থেকে 10 বছরের বড়, এবার তো লকড ইন, এবং এই আশা করে থাকবেন যে গাছ ফাছ কাটার ফলে আগুনের দূর আসবে না। কেমন সভ্যতারও একটা ওইরকম সংকট হয় যে আমরা যখন অনেক ফুলিয়ে ফাঁপিয়ে বাঁচি, তখন ফুলিয়ে ফাঁপিয়ে বাঁচার জন্য যে টেকনোলজি লাগে তাতে আমরা লকড ইন হয়ে যাই। যেমন একটা সাধারণ একটা স্ট্যাটিস্টিক দিচ্ছি, এটা আমার দেয়া, মানে এক ভদ্রলোক ছিলেন পিটার হ্যাফ বলে, ডিউকে জিওলজি পড়াতেন। তো মারা গেছেন সম্প্রতি। উনি একটা কনসেপ্ট ইন্ট্রোডিউস করেন এই পরিবেশের আলোচনায়। ওর কনসেপ্ট ছিল টেকনোস্ফিয়ার।
উনি বলতেন দেখো এই পৃথিবীটাকে যদি বাইরে থেকে দেখো তাহলে এর একটা মোল্টেন কোর আছে, রকি প্ল্যানেট লিথোস্ফিয়ার। সেই লিথোস্ফিয়ারের মানে আকাশে হয়তো 20 কিলোমিটার কি 30 কিলোমিটার, মাছের নিচে এরকম 20-30 কিলোমিটার একটা জায়গায় যেখানে প্রাণ আছে, সেটাকে আমরা বলি বায়োস্ফিয়ার। তারপরে আরো অ্যাটমসফিয়ার আছে, তারপর স্ট্র্যাটোস্ফিয়ার আছে, আয়নোস্ফিয়ার করে ওজন ফোজন করে চলে আছে। তিনি বললেন এই পৃথিবীটার কিন্তু একটা টেকনোস্ফিয়ার আছে মানুষের করা, এবং এই টেকনোস্ফিয়ারটা হচ্ছে আমাদের কানেক্টিভিটি। সেই কানেক্টিভিটি মানে সেলফোন হোক, রেলওয়ে হোক, প্লেন হোক, জাহাজ হোক, মানে এই টেকনোস্ফিয়ারটা আমাদের মানুষকে কানেক্ট করে রেখেছে এক জায়গার মানুষ আরেক জায়গার মানুষ। এবং উনি একটা হিসেব দিয়ে বললেন যে যদি এই টেকনোস্ফিয়ার না থাকতো, এটা যদি আমরা সমস্ত সরিয়ে নিতাম, তাহলে ওর হিসেব অনুযায়ী মানুষের সংখ্যা পৃথিবীতে 11 মিলিয়ন হয়ে দাঁড়াতো। অর্থাৎ এই টেকনোলজিতে আমরা এমবেডেড, এই টেকনোলজি ছাড়া 8 বিলিয়ন লোক বাঁচে না এখন। ন্যাচারাল মানে অ্যাডাপ্টেশন হয়ে যদি হতো আর কি, হ্যাঁ, যে ন্যাচারাল অ্যাডাপ্টেশন হয়ে আমরা জানতাম আমরা 11 মিলিয়ন হতো, কিন্তু 1 মিলিয়ন গেলে ওখানে ক্র্যাশ করে যাব। ফলে এখন যদি কেউ বলে যে না দাও ফিরে সে অরণ্য লওয়ে নগর, তার তার প্রাইস মানুষকে দিতে হবে, কারণ লকড ইন। মানে এর থেকে, যার জন্য আমরা অনেক সময় ভবিষ্যতে বলি যে প্রশ্নটা কোথায় যাওয়া উচিত তা নিয়ে তর্ক নয়, কিন্তু সেখানে আমরা ক্র্যাশ ল্যান্ড করবো না সফট ল্যান্ড করবো তাই নিয়ে প্রশ্ন। এখন যারা ধরুন আপনি যে কোম্পানি, সব কোম্পানিতে কাজ করেন, যারা টেকনিক মানে এআই টিআই যারা কাজ করছেন, তারা বলছেন যে আমাদের টেকনোলজি দিয়ে সফট ল্যান্ডিং করতে হবে। আর আহ, যারা মার্কসিস্ট টাক্সিস্ট তারা মনে প্রাণে চায় যে একটা ক্র্যাশ ল্যান্ডিং হোক, ক্যাপিটালিজম ধ্বংস হয়ে যাবে। কিন্তু এটা অ্যাকচুয়ালি আমার একটা প্রশ্ন আছে এটা নিয়ে। কিন্তু আসলে আমি ক্র্যাশ ল্যান্ডিং চাই না এই কারণে যে যে কোনো বড় পরিবর্তনে ক্ষতিপূরণটা গরিবকে দিতে হবে বেশ। সেই মানে মানুষের ওই জন্য বলে মাথায় গরিবকে ভুলে গিয়ে কিছু চাওয়া উচিত না। আহ, এখন তার মানে উম, আমার হাতে যে উপায় আছে তা না, কিন্তু আমি একটা জিনিস এখন বুঝতে পারি যে এই সাইলোড চিন্তা থেকে বেরোতে গেলে যেটা আমাদের সবচেয়ে, দুটো জিনিস সবচেয়ে বেশি করে জানা দরকার, এবং এইখানে আমি বলবো যে টেকনোলজিক্যাল শিক্ষাটা এখনো ক্যাচ আপ করেনি। একটা হচ্ছে বায়োডাইভার্সিটি বুঝতে পারা, মানে জীববৈচিত্র্য কত ইম্পর্টেন্ট। ফলে এমন টেকনোলজি তৈরি করা উচিত যেটা জীববৈচিত্র্য ধ্বংস না করে। এটা আমি খুব ছোট্ট উদাহরণ দিয়ে বলি যে এমন পেস্টিসাইড তৈরি করো না যেটা ইনসেকটিসাইড হয়ে যায়। হ্যাঁ, যে ইনসেক্ট মারতে চাও না তাকে মেরে ফেলো। 2 নম্বর, যে ইনসেক্ট মারতে চাও তাকে না মেরে চালা যায় কিনা দেখো, মানে তার বিহেভিয়ার পরিবর্তন করে, যে সে তোমার ফসলটা খেলো না, সে অন্য কোথাও গেল, বা তুমি তাকে তাড়িয়ে দিলে। লাইব্রেরিতে যেমন যাকে আমরা মানে বায়োলজিক্যালি বুকওয়ার্ম বলি, আর আমার মতো বুকওয়ার্মের একটা কনস্ট্যান্ট দ্বন্দ্ব চলে। ফলে এখন এই যে এই মানে আমার মতো নয়, অন্যরকম বুকওয়ার্ম, এগুলোকে ডিল করার এ পর্যন্ত যে পন্থা তৈরি হয়েছে সব বেসিক্যালি পয়জনিং, বেসিক্যালি কেমিক্যাল ইন্ডাস্ট্রি এগুলো তৈরি করে। এবং কেমিক্যাল ইন্ডাস্ট্রি অনেকখানি পয়জন তৈরি করে এই টু ডিল উইথ উইডস, মানে টু ডিল উইথ ইনসেক্টস দ্যাট উই ডোন্ট লাইক, মানে যেগুলো আমাদের ক্ষতি করে। ফলে আপনার কথাতে ফিরে এসে বলছি, আমার মনে হয় প্রত্যেকের বায়োডাইভার্সিটি নিয়ে বেসিক শিক্ষা থাকা উচিত। আম, তাহলে মানুষের অ্যাটিটিউডটা বদলাবে, এবং তাহলে আমরা হয়তো এর চেয়ে কম বিত্তেও ভালো করে থাকতে পারবো। আহ, ফলে আমার সেইটা একটা ফলে আমরা একটা যে সংকটটা আমরা ফেস করছি সেটা হচ্ছে যেভাবে ইউনিভার্সিটিগুলো তৈরি হয়েছে, এবং একসময় সেগুলো আমাদের অনেক সুবিধা দিয়েছে, মানে সেটা আবার অস্বীকার করলে চলে না। সুবিধা দিয়েছে বলেই এত কিছু রমরমা হয়েছে। এবং কিন্তু সেই বিদ্যাটা ছিল খণ্ডিত খণ্ডিত করে। যেমন ধরুন যে কোনো ন্যাশনাল পার্কে গেলে এটা দেখতে পাবেন, যে একটা গাছ যখন মরেও যায়, যদি সেটা জলা জায়গায় পড়ে, তার সেখানে অনেক প্রাণী এসে বাস করতে শুরু করে। আহ, মানে মানে ন্যাশনাল পার্কগুলো প্রায় দৈনন্দিন শিক্ষার অংশ হয়ে যাওয়া উচিত আমার মনে হয়। মানে কেবল এক্সকারশনে গেলাম, দেখলাম, ওটাতে হয় না এখন। কিন্তু এটা এটা খুব মানে ওই টার্ন অ্যারাউন্ডটা, মানে আমার বলা সহজ, টার্ন অ্যারাউন্ড করা খুব শক্ত। এবং সেই জন্য আমার মনে হয় যে আমি হয়তো একটা বৃহত্তর সমস্যার কথা বলছি, যেখানে যাওয়া দরকার সেটা হচ্ছে খুব প্র্যাকটিক্যাল মাইন্ডেড লোকেরা, যারা বৃহত্তর সমস্যাটা বুঝে
ছোট ছোট লোকাল সলিউশন তৈরি করবে। আহ, এবং সেটা বুঝতে গেলে লোকাল ইকোলজিক্যাল সার্ভিসেস কি হচ্ছে, তার সঙ্গে আমার টেকনোলজিটার কি সম্পর্ক হবে। এখনো ধরুন লোকেরা এই সোলার কোম্পানিগুলো গ্লোবাল টেকনোলজি তৈরি করে, যদিও একটা সোলার প্যানেল করতে গেলে তার ইনগ্রিডিয়েন্টস নানা জায়গা থেকে আসছে, এবং ইনগ্রিডিয়েন্টস এর ডাউন স্ট্রিম ইফেক্ট গুলো কি আমরা ভাবি না। হুম। কারণ আমরা ভাবছি এটা একটা মূলত এনার্জির সমস্যা, মানে আমি যদি এনার্জি সোর্সটা রিনিউয়েবল করতে পারি তাহলে আমার অনেকটা ক্লাইমেট চেঞ্জ ডিল করা হয়ে গেল। কিন্তু দুটো সমস্যা আমি দেখি কেউ অ্যাড্রেস করে না, একটা ওই মেটেরিয়ালের ডিপ্লেশন হচ্ছে, আর একটা হচ্ছে এই যে বায়োডাইভার্সিটি। যেমন একটা খুব সাধারণ উদাহরণ দিচ্ছি, ফুড সম্পর্কে একটা বইতে পড়ছিলাম যে আপনি চান যে আপনি কলা উৎপাদন করবেন এবং আপনি একটা গ্লোবাল মার্কেট চান, তাছাড়া আপনার বিজনেস মডেলটা যত সর্বোচ্চ কলা। এখন কলাকে গ্লোবালাইজ করতে গেলে অ্যাপারেন্টলি উনি মানে জাস্ট দুই ধরনের কলা আছে যেগুলোকে গ্লোবালি প্রডিউস করা যায়। এবং কিন্তু তার ফলে কি কলার বায়োডাইভার্সিটি কমে, মানে জেনেটিক পুলটার বায়োডাইভার্সিটি কমে যায়। তার ফলে যদি কোনোদিন এমন একটা অসুখ করে যেটা কলার জন্য খারাপ, কলা অনেক সহজে ওয়াইপড আউট হয়ে যায়। এখন সেই জন্য আমার সত্যি মনে হয় যে উম, মানে জ্ঞানের ধরনগুলো আমরা কিভাবে পড়াই স্কুল অনওয়ার্ডস আস্তে আস্তে বদলানো দরকার। কিন্তু যেটা বললাম আসলে, উম, আজকে যে ছেলেটা আমার হিস্ট্রি ডিপার্টমেন্টে ঢুকছে, এখন হিস্ট্রি ডিপার্টমেন্টে অনেক এইসব ইকোলজি নিয়ে কাজ হয়, ফলে 10 বছর বাদে একটা ইতিহাসের ডিগ্রি কি ঠিক এক থাকবে না, মানে আমি যখন ঢুকেছিলাম বদলাবে। কিন্তু ওই যে একটা ইউটোপিয়ান ডিসকাশন পড়ছিলাম যে ডিপার্টমেন্ট অফ ফুড করো, মানে হ্যাঁ ফুড প্রোডাকশনটা তার মানে বায়োলজিটাকে পার্ট করে নিয়ে এসো। বা একজন খুব নাম করা বাঙালি ইকোনমিস্ট আছেন, হয়তো নাম জানেন, নাইটেল স্যার পার্থ দাশগুপ্ত। অমিয় দাশগুপ্ত বলে একজন খুব ভালো বাঙালি ইকোনমিস্ট, তার ছেলে কেমব্রিজে পড়ান। তো উনি ওই মানে হিজ মেজেস্টির জন্য, মানে ফর্মালি রাজার জন্য একটা কমিশন রিপোর্ট বার করেছেন, দাশগুপ্ত রিপোর্ট অন বায়োডাইভার্সিটি বলে। উনি ইকোনমিক্স, ফলে উনি চেষ্টা করছেন আচ্ছা বায়োডাইভার্সিটির উপর কি একটা প্রাইস দেওয়া যায় আসলে, কারণ এগুলোর কোনো প্রাইস নেই। এগুলো আমরা, ইকোনমিক্সটা বলবে এগুলো এক্সটার্নাল জিনিস, এগুলো পৃথিবীতে আছে জেনে নিয়ে আমরা বাকি মডেলটা তৈরি করছি। কিন্তু এখন আছেটা নেই হয়ে যাচ্ছে, মানে যেটা আছে বলে ধরে নিয়েছিলাম সেটা নেই হয়ে যাচ্ছে। যেটা আপনার সাথে আলোচনা হচ্ছিল যেমন কনস্ট্রাকশন গ্রেড স্যান্ড, হ্যাঁ, সেটা এখন একটা থার্ড লার্জেস্ট বোধহয় ইলিগাল ইন্ডাস্ট্রি, বোধহয় গানস আর নার্কোটিক্স এর পরে। কারণ মানুষের সংখ্যা বেড়েছে, হাতে পয়সা এসছে, বাসা বানাতে হচ্ছে, কেউ ইনভেস্ট করছে। বা আপনি স্টক মার্কেটে সোনার দাম সোনার দাম পড়ে গেলে রিয়েল এস্টেটে ইনভেস্ট করে, এইসব হয়তো ভাবি আমরা। ফলে ইন্ডিয়া, চায়না, আমেরিকাতে বালির ডিমান্ড খুব বেশি। এখন এই যে আমরা বালি খাদান, অনুব্রত মন্ডল সম্বন্ধে বলা হতো না যে বালি খাদান ইললিগাল ইত্যাদি করছে, আপনি স্যান্ড মাফিয়া গুগল করলে ইন্ডিয়া সবচেয়ে আগে চলে আসে। এবং অ্যাকচুয়ালি অনেক বেশি বালি চুরি হয় কিন্তু যেখানে ইন্ডাস্ট্রি বেশি, পশ্চিমবঙ্গে তো ইন্ডাস্ট্রি নেই, ফলে তুলনায় কম বালি চুরি হয়। মানে উম, ঠিক যেমন প্যান্ডেমিক হয়ে কিছুটা আকাশ টাকাশ পরিষ্কার হচ্ছিল তো। হ্যাঁ, কাঞ্চনজঙ্ঘা দেখা যাচ্ছিল। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, হুম, কাঁচা দেখা যাচ্ছিল। ঠিক সেরকম মানে পশ্চিমবঙ্গে ইন্ডাস্ট্রি হয়নি বলে হয়তো হুম, হুম, তুলনায় বালি খাদান কম। আমি কেরালা, মহারাষ্ট্র অনেক বেশি ইলিগাল বাইরে। ফলে এইগুলো নিয়ে মানে সম্যকভাবে ভাবতে গেলে আমাদের পড়াশোনার ধরনটা বদলাতে হবে। হ্যাঁ, এখন আমি যেটা কাজ করি সেটা হচ্ছে যে যে আমি একসময় বড় হয়েছিলাম মানুষের মুক্তির কথা, অধিকারের কথা আমার ইতিহাস দর্শনের কেন্দ্রীয় জায়গা হিসেবে। এখন এইগুলো একটু শিফট করে এখন এইগুলোতে গেছি। আমি বুঝতে পারছি এগুলোর দিকে না তাকালে অন্য যেটা দর্শন ছিল, যে মানুষের উন্নতির দর্শন, মানুষের স্বাধীনতার দর্শন, সেটা গান্ধীকে বাদ দিয়ে বেশিরভাগ লোক ধরে নিত যে টেকনোলজি তার একটা মূল জায়গা। কিন্তু টেকনোলজিটা ছিল খুব বলতে পারেন ওই বায়োডাইভার্সিটি ব্লাইন্ড, মানে নেচার ব্লাইন্ড আর কি। হ্যাঁ, তার কারণ তথ্যটা ছিল যে আমরাই আমরাই এটা মাস্টার।
সেই যে হুব্রিসটা বা সেই যে একটা অ্যাটিটিউড অফ ইনডিফারেন্স টু নেচার, বা নেচারকে বলে এস্থেটিক আর কিছু নয়, এইটাও আস্তে আস্তে মানে বদলাবে আর কি। এই অবস্থা মানে চাই না চাই বদলাবে। সেই সূত্রেই মানে আপনি যে ধরুন এই যে ইকুয়ালিটি, ডিকলোনাইজেশন, ডেভেলপমেন্ট, ইভেন অমর্ত্য সেনের এই হিউম্যান ডেভেলপমেন্ট ডেভেলপমেন্ট ইজ ফ্রিডম, হ্যাঁ। বা ডেভেলপমেন্ট অ্যাজ ফ্রিডম থেকে এগুলোকে তো মানুষের মুক্তির অংশ হিসেবেই আমরা দেখি, অবশ্যই। তাই তো? কিন্তু এই ডেভেলপমেন্ট গুলো কিন্তু আসছে তো একটা কস্টে। আপনি ওই হ্যাঁ, যে দ্য গ্রেট অ্যাক্সেলারেশনের কথা হ্যাঁ, বলছেন, যে এই যে লঞ্জিভিটি অফ হিউম্যান লাইফ এক্সপেক্টেন্সি যে বাড়ছে, হ্যাঁ, হ্যাঁ। এবং এই যে এত 1 বিলিয়ন থেকে মানে 0 থেকে 1 একেবারে আর 1 খুব বিলিয়ন সহজে, থেকে খুব সহজে সাত হয়ে গেছে। বিলিয়ন যে অ্যাক্সেলারেশনটা হয়েছে, তো এই ডেভেলপমেন্ট মানে মোস্টলি তো এনার্জি ইউজ, এনার্জি হ্যাঁ বটে, মানে এনার্জি ইন ডিফারেন্ট ফর্মস, মানে এনার্জি ইন ডিফারেন্ট ফর্মস, এবং ডিফারেন্ট ফর্মস। টেকনোলজি আর কনজাম্পশন এগুলো সব হ্যাঁ, বেড়েছে, হ্যাঁ, যে যেটা আজকের ক্লাইমেট ক্রাইসিসকেও মানে অবভিয়াসলি দ্যাট ইজ দ্য বিগেস্ট কন্ট্রিবিউটর। তাহলে এই যে প্রভিনশিয়ালাইজিং দ্য হিউম্যান, এটা যে আপনি বললেন, এই কয়েনেজটা করলেন, তো এরপরে কি মানে তাহলে তো অ্যান্টাগনিস্টিক হয়ে যাচ্ছে না? মানে মানুষের যে মুক্তি বা ফ্রিডমের যে ধারণাটা, উইচ কামস অ্যাজ আ মানে আউটকাম অফ ডেভেলপমেন্ট, আর তার সাথে ক্লাইমেট ক্রাইসিস, এই দুটো আচ্ছা এটার মধ্যে একটা অন্য, হ্যাঁ একটা ইন্টারেস্টিং প্রশ্ন। আমি আপনাকে শেষ করতে না দিয়ে হুম। বলছি কি আপনি শেষ করে নিন, নইলে আমি হয়তো না না না, এটা আমার অ্যান্টিসিপেট সেই করে, কোয়েশ্চেন। আমার অ্যান্টিসিপেশনটা ভুল হতে পারে। না না, এইটা এই ক্রাইসিসটা মানে রেজলিউশনটা কি মানে? এটা তো হ্যাঁ। একটা তো একটা টার্মে আসতে হবে। হুম। মানে এখন অন্যায্য তো নয়, দাবিটা তো অন্যায্য নয়, রাইট? মানে আমরা তো কোন দাবিটা যে, যে ধরুন পশ্চিমবাংলা কিংবা বাংলাদেশের দরিদ্র হ্যাঁ মানুষের বটে। যে হুম, উন্নয়নের দাবি, সেটা তো হুম, অন্যায্য নয়। হুম, হুম। ব্যাপারটা কি, এটা ভাবলে বুঝতে হবে, অমর্ত্যদা যখন ডেভেলপমেন্ট ফ্রিডমের কাজগুলো করছেন মেইনলি 1990s-এ, এবং 1990s-এ অমর্ত্যদা, আমার সহকর্মিনী মার্থা নুসবাম, মাহবুল হক হুম, সাহেব ওয়ার্ল্ড ব্যাংকে ছিলেন, এরা মিলে একটা অ্যাপ্রোচ তৈরি করেন। অমর্ত্যদার মধ্যে প্রধান লোক ছিলেন যে কেপেবিলিটিস অ্যাপ্রোচ। এবং ওর বক্তব্যটা ছিল যে দেখো, মানুষ কিরকম সমাজে বাস করবে সেটা আমি বলে দিচ্ছি না, মানুষের স্বাধীনতা থাকবে চুজ করার, হুম, কিন্তু চুজ করার ক্ষমতা থাকতে হবে, কেপেবিলিটি থাকতে হবে। যার জন্য মানুষের নিউট্রিশন দরকার, এডুকেশন দরকার, হেলথ দরকার, হাউজিং দরকার। কারণ এইগুলো না হলে আমি একটা অপুষ্টির ব্রেন দিয়ে চুজ করতে পারি না। এটা আমাদের বক্তব্য ছিল। এবং এই জন্য এটা খুব খুবই বিখ্যাত কেপেবিলিটিস অ্যাপ্রোচ, যেটা পরে ওয়ার্ল্ড ব্যাংকের পলিসি টলিসিকে ইনফ্লুয়েন্স করে, যে কারণে আমাদের এত নাম হলো। ওই সময়টা না, 1990-এর দশকে এরা অ্যাক্সিলারেশন সম্বন্ধে অত অবহিত ছিলেন না। মানুষের সংখ্যা যে অ্যাক্সিলারেট করছে এটা অমর্ত্যদা জানতেন, কারণ অমর্ত্যদার একটা নিউ ইয়র্ক, বোধহয় একটা নিউ ইয়র্ক রিভিউ বুকসে একটা আর্টিকেলে আমি দেখছিলাম সম্প্রতি, অমর্ত্যদা দেখাচ্ছে যে মানুষ কিন্তু অনেক মানে মানুষের গ্রোথের রেটটাও অ্যাক্সিলারেট করছে। প্লাস এই যে খুশি হয়েছিলেন যে কেরালা মডেল দেখাতে পারলেন তো, যে যে যেখানে মেয়েরা পড়াশোনা করতে পারে এবং চাকরি করতে পারে সেখানে বার্থ রেট পড়ছে। কারণ মেয়েদের একটা আম, ক্ষমতায়ন হচ্ছে আর কি। ওরাও বলতে পারছে যে আমি এতগুলো বাচ্চা চাই না, আমার অফিসে করতে হবে, সে করতে হবে। ফলে ওই কেরালায় ওটা দেখা গেছে, দেখা বলেন যে ফ্যামিলি প্ল্যানিং এর একটা ডেমোক্রেটিক সলিউশন আছে, যেটা সবার জন্যই ভালো, মানে একটা উইন উইন সলিউশন আছে। সেটা হচ্ছে যে মেয়েরা আহ, আহ, আরো ডেমোক্রাটাইজ করো সমাজটাকে, মেয়েদের শিক্ষা দাও, এম্পাওয়ার করো, তাহলে দেখবে একটু। এবং সেটা কথাটা লার্জলি সত্যি, মানে যে কারণে ওয়েস্টে বার্থ রেট পড়ে গেছে বলেই তো আমরা এতগুলো লোক ওয়েস্টে চলে এসেছি। ওরা যদি, হুম, ওদের যদি অনেক সন্তান সন্ততি হতো, হুম, আমাদের প্রয়োজন পড়তো না। এখন যেটা হয়েছে সেটা একটা অন্য সমস্যা, এটা হচ্ছে গ্লোবালি বার্থ রেট পড়ে যাচ্ছে এই উন্নতির আরেকটা দিক হিসেবে। এবং ইন্ডিয়ান বার্থ রেট কিন্তু জাস্ট সম্প্রতি রিপ্লেসমেন্ট রেটের নিচে চলে গেছে। হ্যাঁ। এর ফলে আজকে থেকে 50 বছর বাদে কি দাঁড়াবে আমরা এখন, এটার কি সমস্যা হবে আমরা এখন জানি না। যদি যদি ধরুন এখনো পর্যন্ত পাশ্চাত্য দেশগুলো কেয়ার সার্ভিসের জন্য নির্ভর করে গরিব মানুষের উপর, যেমন মানে যেখানে আমেরিকা, যেখানে ডিইন্ডাস্ট্রিয়ালাইজেশন হয়েছে, ম্যাসাচুসেটস, যেগুলোকে আমরা রাস্ট বেল্ট বলি এখানে, সেখানে একটা ফেমিনাইজেশন অফ ওয়ার্কফোর্স হয়েছে। কয়েক পুরুষ ধরে সাদা মানুষের চাকরি নেই, কিন্তু মায়েরা নার্সের কাজ করছে, মানে
মানে কেয়ার সার্ভিসে চলে গেছে আর কি, বা আমাদের কেরালার মেয়েরা এসে নার্সের কাজ করছে এখন। কিন্তু যদি অল্প বয়সী সংখ্যাই কমে যায় তাহলে সার্ভিসটা দেবে কে? এখন যদি এমন হয় যে আমি এআই দিয়ে এমন রোবোটিক্স করব যে তারা, মানে মানুষের তো বুড়ো হলে ডিক্লাইন হয়, তারা মানুষের চেয়ে বেশি বুদ্ধিমান হবে। তো বেশি বুদ্ধিমান জাতি কখনো কম বুদ্ধিমান জাতির প্রতি সম্পূর্ণ দয়াশীল হয় না। এটা আমাদের অভিজ্ঞতার সত্য। কেমন? কিন্তু ফলে বেশি বুদ্ধিমান জাতি বলে কি কিছু হয়? না, ইনহেরিট হয় কে জানি না, কিন্তু যদি যদি কারোর মনে হয় যে এর ক্ষমতা কম, আমার ক্ষমতা এর চেয়ে বেশি, আর কিন্তু তার একটা ডিসাইড করার নিজস্ব অ্যালগোরিদম আছে, তাহলে তার সে অল্ট্রুইস্টিক হবেই। এটা আমি আর, এটা আমি প্রেডিক্ট করতে পারি না, কারণ যদি আমি প্রেডিক্ট করতে পারি তাহলে আই এম স্টিল ইন কন্ট্রোল, তাই তো? এখন যাই হোক, ওটা তো দূরের প্রশ্ন। আহ, ফলে এই যে প্রশ্নগুলো উঠে এসেছিল, মানুষের মুক্তি কিসে, এবং এই যে মুক্তির ধারণাটা মৃত্যুর পরের ধারণার বদলে এই জীবনের ধারণা হলো যে মুক্তিটা এখানেই হবে। এবং ধরুন মোটামুটি 19th সেঞ্চুরিতে সোশ্যালিজমের ধারণাটা মোটামুটি খ্রিস্টান প্যারাডাইসের ধারণাটাকে নিখে নিয়ে চলেছে এখানেই হবে। এখন এটাতে যে মানুষের আয়ু বৃদ্ধি হয়েছে, মানুষের ভালো লাগে, আমি আমার নাতিপুতিকে বেশি দিন দেখতে পাই, বা আমি বেশি দিন এনজয় করতে পারি। আমাদের এখন এই যে ভেঙ্কি রামাকৃষ্ণন, যিনি নোবেল প্রাইজ পেলেন, কেমিস্ট্রি। সেল বায়োলজিস্ট, কেমিস্ট্রি, হ্যাঁ, ওর একটা বই আছে ওয়াই উই ডাই বলে। তো উনি দেখাচ্ছেন যে আমি যে কটা ওষুধ খাই, যেমন ডায়াবেটিসের জন্য ওষুধ খাই, ব্লাড প্রেশারের জন্য ওষুধ খাই, হার্টের জন্য ওষুধ খাই, সবগুলি বেসিক্যালি অ্যান্টি এজিং মেডিকেশন। মানে ওরা আমার বডির ফাংশনিংটা ওষুধ ছেড়ে দিলে যেভাবে চলতো তার থেকে যেন 20 বছর কমিয়ে দেয়। হ্যাঁ, এখন এই ওষুধগুলো দিয়ে আমি ফাংশন করি। এবং আদারওয়াইজ একটা একটা এন্ট্রপিক প্রসেস আছে এই সেলের ভেতরে, মাইটোকন্ড্রিয়া গুলো গোলমাল খেতে শুরু করে। এবং সেটা বইটা খুব ইন্টারেস্টিং, মানে ওর একটা পপুলার বই, আমাদের সবার জন্য লেখা। এখন আমি যেটা বুঝতে পারি যে এই সব পপুলার সায়েন্সের ভেতর দিয়েও কিন্তু অনেক দার্শনিক কথা বেরিয়ে আসে। জীবনের মানে কি, কেন আমরা মরে যাই ইত্যাদি, এন্ট্রপি ঠেকানো যায় কিনা, এন্ট্রপিক প্রসেসগুলো ইত্যাদি। খুবই খুবই ফ্যাসিনেটিং বই। আমি সেটাই বলছিলাম যে ফলে এই দুটোর মধ্যে এখন একটা জাস্ট ওয়ান লাইন গ্লোবাল সলিউশন হবে না। কারণ ওভারঅল আমরা যে জাহাজটাতে আমরা আছি, সেই জাহাজটাকে টার্ন অ্যারাউন্ড করা ডিফিকাল্ট। এটা মানে মানে ঠিক যেমন একটা, ধরুন একটা ইউনিভার্সিটি বা আপনার অফিস যত বড় হয়ে যায়, একটা অর্গানাইজেশন বড় হলে অর্গানাইজেশনটাকে যে কন্ট্রোল করার টেকনোলজিটা মোর কমপ্লেক্স হয়ে যায়। ফলে আপনি টার্ন অ্যারাউন্ড করতে গেলে আপনাকে এতগুলো ভ্যারিয়েবল একসঙ্গে মুভ করতে হবে যে আপনি সবসময় পারবেন না। ফলে আমার ধারণা এটা প্র্যাগম্যাটিক্যালি, লোকালি সায়েন্টিস্ট আর টেকনোলজির সাহায্য নিয়ে করতে হবে। যার জন্য আমার চিন্তা, আমি কখনো অ্যান্টি সায়েন্স বা অ্যান্টি টেকনোলজি নেই, কিন্তু আমার মনে হয় আবার টেকনোলজিস্টদের বোঝা দরকার একটু হোলিস্টিক্যালি, যে এটা কিসের ভেতরে আমরা আছি, সো দ্যাট ওই টেকনোলজিটা বায়োডাইভার্সিটি ফ্রেন্ডলি হয়। উম, কিন্তু সেটা না সেটা একদিনের হবে না আর কি। সেটা অবভিয়াসলি, মানে যেমন আমাদের ইউনিভার্সিটিতে একটা ক্লাইমেট ইনস্টিটিউট আছে, ক্লাইমেট এনার্জি ইনস্টিটিউট। ওরা একটা ভালো কাজ করে। বিশেষ করে যেটা হয় যে ওরা একটা বিএ ডিগ্রি করার চেষ্টা করছে, যেখান থেকে ছেলেমেয়েরা 1 ধরনের ট্রেনিং নিয়ে বেরোবে যাতে নাকি কোম্পানিগুলো ওদেরকে রিক্রুট করে। এখন এটা এটা আশার কথা দেয় ছাত্রদের, যে আমি ক্লাইমেটের সঙ্গে ডিলও করছি, আবার চাকরিও করছি, আমার কেরিয়ারও হচ্ছে, মানে সবই হচ্ছে। ফলে এখন এটা হচ্ছে, এটার অ্যাপ্রোচটা হচ্ছে যে আমি কতটা ফাইন্যান্সিয়ালাইজ করতে পারি, আমি এই মার্কেট ইনস্ট্রুমেন্ট গুলো দিয়ে আমি এটা কতটা করতে পারি। কিন্তু কিন্তু এটাও তো বুঝতে পারি পড়াশোনা করে, এটা একটা লিমিট আছে। আহ, মানে সবগুলো তো আপনি ট্রেড অফ দিয়ে করতে পারেন। সমুদ্রের কোনো ট্রেড অফ নেই, বাতাসের কোনো ট্রেড অফ নেই, হিমালয়ের কোনো ট্রেড অফ নেই, এখান থেকে গ্লেশিয়ার থেকে নদীগুলো আসে। যেমন অ্যামাজন ফরেস্টে কোনো ট্রেড অফ নেই। আমাদের ইন্ডিয়ান ফরেস্ট্রি ডিপার্টমেন্টে একজন, সে কথা বলছিলাম, সে বলছে দেখো, আমরা এখন যখন গাছ বাঁচাতে চাই তখন গাছের মূল্যটা ধরি, কিন্তু গাছের উপরে যে পোকা মাকড় পাখি টাকি এসে আছে, এই যেটা, আমরা তো সেটাকে কোনো মূল্য দিই না।
পার্থদা শুধু চেষ্টা করছেন যে ওই মূল্যটা করা যায় কিনা, মানে ওটাকে, মানে উনি এটা ভাবছেন যদি আমি এটা একটা প্রাইস করতে পারি বায়োডাইভার্সিটি, এবং সেই প্রাইস যদি উঁচু হয়, তাহলে সেটা আমরা মেনে নিলে অনেকগুলো প্রজেক্ট ক্যান্সেল হয়ে যাবে, মানে ক্লিয়ারেন্স পাবে না। হ্যাঁ, এবং তাতে একটা ধরনের একটা নেগেটিভ ইম্প্যাক্ট, মানে আমি যেটা প্রভিশনিং হিউম্যান বলি সেটা আলটিমেটলি কোনো একটা কন্ট্রাকশনের আইডিয়া। মানে প্রভিশনিং হিউম্যানিটি যখন বলি তখন বলি যে উম, হ্যাঁ, মানে পৃথিবীতে মেজর ফর্ম অফ লাইফ হচ্ছে মাইক্রোবিয়াল, নাম সংখ্যা দিয়ে। মানুষ একটা মাইনর ফর্ম অফ লাইফ, কিন্তু মানুষ বিহেভ করে এজ ইফ মানুষই সবচেয়ে ইম্পর্টেন্ট ফর্ম অফ লাইফ, এবং পৃথিবীটা যেন মানুষের জন্যই হয়েছিল। এইটা কিন্তু আদিবাসী মানে ইন্ডিজিনাস, এই নেটিভ আমেরিকান কি অস্ট্রেলিয়ান ধর্মে পাওয়া যায় না। এইটা বরঞ্চ যেগুলো মোর রিসেন্ট রিলিজন, এগুলো শহর হবার পরে হয়েছে, যেমন খ্রিস্টানিটি, জুডাইজম বা ইসলাম, হিন্দু ধর্মের কতগুলো স্ট্র্যান্ড, এটা তার ভিতরে আরো বেশি করে আছে। আমরা যেমন উম, ওই যে অমিতাভ পুত্রা বলে যে হিমটা আছে না, আহ শৃण्वन्तु বিশ্বে অমৃতস্য পুত্রা, আয়ে ধামানি দেবানি তস্তু তস্তু, সেটা কিন্তু অ্যাকচুয়ালি আমরা মানুষকে অমৃতের পুত্র বলে ভাবি সচরাচর, কিন্তু ওটা পড়লে দেখবেন যে অমৃতের পুত্র বলা হচ্ছে দেবতাদের। কিন্তু এই যে ভুলটা আমরা করি, মানে যে দেবতাদের জায়গায় নিজেদের বসাই, তার একটা ভালো দিক হচ্ছে ওইটাই যে মানে মানুষের মধ্যে দেবতাদের পাওয়া। ওই মনে আছে লাইন ছিল একটা কবিতা যে ওই দেবতারে নর করি নরেরে দেবতা, হ্যাঁ? এখন নরের দেবতার মধ্যে একটা একটা মানবিকতাবাদ আছে, সেটা ভালো, কিন্তু কিন্তু আমাদের মানবিকতাবাদের সঙ্গে এই পরিবেশের চেতনাটা মেলাতে হয়। হুম। তো আমরা আমি শেষ প্রশ্ন করে তারপর দর্শকদের কাছে ছেড়ে দেবো। এই যে ধরুন ক্লাইমেট রিফিউজি, রাইট, হুম। এটা তো এখন এই নেশন স্টেটগুলোর ক্ষেত্রে অনেকটাই আনকন্ট্রোলড হয়ে যাচ্ছে। মানে নেশন স্টেটের কনসেপ্ট দিয়ে এই ক্লাইমেট রিফিউজির প্রবলেমটাকে কতটা অ্যাড্রেস করা যাবে, মানে সেটা একটা ডাউট, রাইট? তারপরে যে ধরুন আরো যে আমাদের এই যে এআই এর কথা এলো, বা এই ব্রেন, এই যে নিউরাল নেটওয়ার্ক, নিউরাল লিঙ্ক, বা এই ধরনের হুম। কোম্পানি তৈরি হচ্ছে, বা ক্লাইমেট চেঞ্জ, বা এই সমস্ত কিছু সমস্যায় অনেক ক্ষেত্রেই দেখা যাচ্ছে দিস ইজ আ প্রবলেম অফ দ্য কমন্স, যেটা অনেক হ্যাঁ, সময় হ্যাঁ। স্ল্যাভার জিজেক বা অনেকেই হুম। বলছেন আর কি। হুম। তো এবার ধরুন আজকের মার্কসিজম বা সোশ্যালিজম কি তাদের তা- মানে প্রিমাইসটা একই রেখে এ নতুন করে কি এগুলোকে আবার রিশেপ বা কোনো রকম ফর্ম দেওয়ার চেষ্টা করে কি এই প্রবলেমগুলোকে অ্যাড্রেস করা যেতে পারে, যেখানে শুধু ধরুন ইনইকুয়ালিটি বা এক্সপ্লয়টেশন নয়, কিন্তু ক্লাইমেট, এআই বা কমন্সের দায়িত্ব এই রাজনীতির কেন্দ্রে থাকবে, এবং সেইখান থেকে যে ধরুন একটা পোস্ট ক্যাপিটালিস্টিক কোনো আহ, কোনো একটা সিস্টেম, যেটা আমি সোশ্যালিজম বলছি না, হুম। বা একটা নিউ ফর্ম অফ সোশ্যালিজম, যেটা কিনা এই ক্লাইমেট বা ইকোলজিক্যাল ইয়েগুলোকেও অ্যাড্রেস করবে, এবং এআই এবং আনুষাঙ্গিক জিনিসগুলোকেও অ্যাড্রেস করবে, সেইটা আমাদের আপনি কোট আনকোট নাও টাইমে সেটা কি সম্ভব বলে দেখতে পান? তো গিয়ে মানে যেটা বলছিলাম যে গ্লোবালাইজেশনের পর, মানে 1990 এর পর থেকে যে পৃথিবীটা তৈরি হয়েছে, তাতে ঠিক যেমন হয়তো 4-5 বিলিয়ন মানুষের হাতে আগের তুলনায় পয়সা এসছে। আমি আমার প্রজন্মের যারা ভারতীয় বন্ধু আমার, তারা নানান কারণে সবাই বাপ মার চেয়ে বেশি পয়সা করেছে, এবং যারা দেশে থেকে গেছে তারাও করেছে। দেশের বাইরে তো আমরা কনভার্সন রেটে করিয়েছি। তার সাধারণ জিনিস দেখি, এখন ধরুন ব্যাংকে অফিসে, ব্যাংকে কাজ করে গেছেন, মোটামুটি ভালো কাজ, স্টেট ওই ন্যাশনাল ব্যাংকে রিটায়ার করেছেন, একা মানুষ। তিনি আমায় নিজেই বললেন যে আমার ইনাফ পয়সা জমে যায় প্রত্যেক বছরে একটা বিদেশ যাওয়ার, ফলে নানান ভাবে পয়সা এসছে। মানে পৃথিবীতে একটা নতুন মিডল ক্লাস তৈরি হয়েছে, এর কোনো সন্দেহ নেই। এবং তারা এখন কনসিউমার হয়েছে, এবং সেটা ব্যক্তিগত জীবনে ভালো। তুমি এই ভদ্রলোকের তার মেয়েকে দেখতে আসতে পারেন,
এখন এই যে এই যে পৃথিবীটা তৈরি হয়েছে, এই পৃথিবীটার ভেতরে কিন্তু ইনইকুয়ালিটি বেড়েছে। মানে ইনিকোয়ালি, অনেকে ইনইকুয়ালিটি বলতে ভাবেন রিচ বিকাম রিচার এন্ড দ্য পুয়ার গেট পুয়ারার, সেটা কিন্তু নয়। মানে এরই মধ্যে আবার একটা নতুন মিডল ক্লাসও তৈরি হয়েছে। কিন্তু এটা হয়তো 3 বিলিয়ন মানুষ আছে যারা তারা তৈরি গেছে, কিন্তু 2 বিলিয়ন মানুষ, যেমন ফ্রেশ ওয়াটারের স্ট্যাটিস্টিক্স দেখলে এখন পড়ছিলাম যে আগের চাইতে বেশি মানুষ ফ্রেশ ওয়াটার পান। গাজা একটা এক্সট্রিম কেস, অবশ্যই যুদ্ধ হয়ে গিয়ে, কিন্তু সেটাও অন্তত 1 বিলিয়ন লোক পান না। হয়তো ফিগারটা 2 বিলিয়ন ছিল, কাছাকাছি থাকতে পারে এখন। এবং যেটা আর একটা নতুন ডেভেলপমেন্ট, যেটা মানুষের পক্ষে ভালো বলে মনে হয় না, সেটা হচ্ছে যে এখন এটা সুপার রিচ ক্লাস হয়েছে। এই অভিজিৎ বিনায়ক বন্দ্যোপাধ্যায় এই নিয়ে খানিকটা কাজ করেন, ওর ইউটিউবে অনেকগুলো বক্তৃতা আছে। ফলে বক্তৃতাগুলো দেখলে যে উনি বলছেন যে এখন হয়তো পৃথিবী জুড়ে 1,500 2,000 মানুষ আছেন, মানে তাদের পরিবার পরিবার নিয়ে, যারা এত পয়সা করেছেন যে প্রত্যেক মাসে একটা করে ফেরারি গাড়ি কিনলেও তারা টের পাবেন না যে খরচা করছে। তাদের একটা মঙ্গল গ্রহের প্রজেক্ট নিতে হবে, তাহলে মনে হচ্ছে হ্যাঁ কিছু পয়সা খরচা করছে। হম। মানে এখন যে ট্রিলিয়নেয়ার কথাটা শুরু হয়েছে, একটা বই আছে অ্যাডাম বেকার বলে একজন আমেরিকান জার্নালিস্টের, এই বোধহয় মোর অ্যান্ড মোর ফর এভার বইটার নাম। ইনি বাই ট্রেনিং অ্যাস্ট্রোফিজিক্সের লোক, পরে সায়েন্স জার্নালিজম করেন, তারপরে এখানে এই সিলিকন ভ্যালির বড় লোকদের সাথে মিলেমিশে একটা বই লিখেছেন ওদের সময়। একটা চ্যাপ্টারে উনি আর্গিউ করছেন যে মানুষের হাতে এখন অনেক ক্ষমতা, এরকম মানে আমার কাছে অকল্পনীয় ক্ষমতা এবং অকল্পনীয় পয়সা আসে, মাথাটা খারাপ হয়ে যায়। লিটারেলি বলছেন ইউ গেট মেন্টালি ইল। এবং তখন এমন সব প্রজেক্ট ভাবেন, এই লোকটার মধ্যে ব্রায়ান জনসন নাকি জানেন, নিউ ইয়র্ক টাইমসে লেখা বেরোলো কদিন আগেই, যিনি যিনি একটা কনসেপ্ট করেছেন লনজিভিটি এসকেপ ভেলোসিটি। হ্যাঁ, তার একটা সাংঘাতিক কি ডায়াগনোসিস হয়েছে শরীরে। যিনি ওই ছেলের প্লাজমা নিজের শরীরে ইউজ করছিলেন, মানে এই চির যৌবনের এতে। একটা জিনিস কি হচ্ছে আসলে, উম, ফলে এগুলো না, এই ফলে যেটা আমি বলছিলেন যে আমার নিজের মনে হয় মানুষ যদি সবাই এগ্রি করতে পারতো যে আচ্ছা এতর প্রয়োজন নেই, আমরা আরেকটু লেস গ্লোবাল ওয়ার্ল্ডে ফিরে যাই, খাবারগুলো লোকালি খাই, ফুড ইন্ডাস্ট্রিটা গ্লোবালাইজ করব না, মেডিকেলটা হয়তো করব কারণ প্রয়োজন হতে পারে মানুষের অসুখ, মানে এর মধ্যে যদি ন্যাশনাল সিস্টেম হতো। এক মহিলা বই লিখেছেন, সাজেস্ট করে যে আমেরিকাতে ওয়েলথ পার ক্যাপিটা 10 মিলিয়নে লিমিট করা উচিত। আর একজন প্রস্তাব করেছেন যে এয়ার ট্রাভেল রেশন করে। কারণ রেশন করাটা খুব কমপ্লেক্স হবে, অনেকে এখানে নাতিপুতিকে দেখতে আসে, তাই না? আমরা জীবনটা কিভাবে ছড়িয়ে দিচ্ছি। তারপর যদি এখন বলি যে না আমার বাবা মা আসতে পারবে না, বা আমি আমার ছেলে হলে বাবা আমাকে দেখতে যেতে পারবো না, এখন আমরা আমরা নিজেরাই বিদ্রোহ করবো। ফলে আপনি যদি যেটা এখন সমস্যা, সেটা হচ্ছে আপনি একটা অ্যাবস্ট্রাক্ট মডেল তৈরি করতে পারেন যে কি কি হলে আমরা ঠিক থাকবো, কিন্তু ওই এক্স থেকে ট্রানজিশনটা কি করে হবে, সেটা যেহেতু তার কোনো গ্লোবাল ফরম্যাট নেই, ফলে আমার সবসময় মনে হয় যে এবারে লোকালি ভাবা উচিত। এবং সেই লোকালটা যতটা বাড়ানো যায়, মানে লোকালটা আপনার বাড়িও হতে পারে, তারপর তার চেয়ে বেশি হতে পারে নিজের শরীর, আমি কি খাই না খাই, রেস্টুরেন্টে কতটা খাবো না খাবো, কত কত ওই জিনিস তো হাতে আছে। আবার এটাও মনে রাখতে হয় যে এই এই ওই ওই ট্রানজিশন করতে গেলেই একটা কস্ট অফ ট্রানজিশন আসে। ধরুন আমি মানে কস্ট অফ ট্রানজিশনটা খালি মানুষে দিতে হয় না। যখন কোভিড হলো তখন পড়েছিলাম কাগজে শিকাগোর ইঁদুরদের খুব মুশকিল হয়েছে, কারণ ওরা রেস্টুরেন্টে স্ক্র্যাপ খেয়ে বাঁচে। হ্যাঁ, রেস্টুরেন্টে তো মুশকিল হয়েছিল, কিন্তু এই আরবান ক্রিচার গুলো তো আমাদের উপর ডিপেন্ডেন্ট, মানে আমাদের সারপ্লাসটা ওদেরকে সার্ভিস করে। ফলে উম, আমি যেটা করার চেষ্টা করি মাস্টার হিসেবে কি, যেটা হচ্ছে যে এই যে এত ইন্টার রিলেটেড জগৎটা, এই বোধটা খানিকটা ছাত্রদের দেওয়ার চেষ্টা করি বা পাঠককে দেওয়ার চেষ্টা করি। মাইনরিটির কথাটাও খুব ইন্টারেস্টিং, কোত্থেকে এলো জানেন তো, যে উম, এটা কিছুটা জুইশ হিস্ট্রি থেকে আসে। সেটা হচ্ছে যখন ইসরায়েল যখন হয়নি, স্টেট হয়নি,
কিন্তু ওরা যেতে শুরু করেছে, মানে মানে প্যালেস্টাইন ম্যান্ডেটটা ব্রিটিশের হাতে, এবং হিব্রু ইউনিভার্সিটি প্রতিষ্ঠিত হলো 1930-এ। অনেক নাম করা হিব্রু মানে জুইশ চিন্তক ওখানে চলে গেলেন। তখন এই জুইশ রাইটার যেমন কাফকা, এটা একটা উদাহরণ, এরা দু ধরনের তখন জুইশ, এই 1930 ধরনের জুইশ ইন্টেলেকচুয়াল ছিলেন। একদলকে বলা হতো অ্যাসিমিলেটেড জুইশ ইন্টেলেকচুয়ালস, মানে যাদেরকে আপনি জুইশ বলে বুঝতে পারবেন না। যেমন উইটগেনস্টাইনের বাড়িটাকে বলা হতো এরা অ্যাসিমিলেটেড, তার জন্য তাদের কাছে খুব শখের মতো এসেছিল যে এই অ্যান্টি জুইশ এটা আক্রমণটা। আরেক দলকে, হানা আরেন্ট দার্শনিক নিজেও জুইশ ছিলেন, বলতেন পারায়া জুস, আমাদের দেশের পারায়া কথাটা ব্যবহার করে, সেটা এখন এখন সেটা আনপার্লামেন্টারি কথা। কিন্তু কাফকাকে সম্বন্ধে বলা হতো যে উম, যে এরা এক ধরনের লিটারেচার প্রডিউস করে যেটা কোট আনকোট মাইনর লিটারেচার। মানে এটা কখনোই, ধরুন যদি আপনি একটা বাংলা সাহিত্য ভাবতে পারেন যেখানে মালো কমিউনিটির একটা মানুষ একটা বই লিখল তিতাস একটা নদীর নাম, এবং সেই বইটা আমাদের এই হিন্দু উচ্চবর্ণের ভদ্রলোকের ওইখান থেকে আসেনি। হ্যাঁ, সেটাকে আপনি ভাবতেন একটা ওই মাইনর লিটারেচারের মতন। যদি আমাদের ভদ্রলোকের ইতিহাসে একটা মেজর কিতে লিটারেচার হয়, এইখান থেকে একটা একটা পলিটিক্যাল ভাবনা শুরু হয়েছিল যে অন্য মানুষকে দমন করে এমন কোনো প্রজেক্টে আমি যাব না, আমি সেই মুক্তিই চাইবো যেটা অন্যকে দমন না করে পাওয়া যায়। এবং সেটাকে একটা মাইনরিটেরিয়ান পলিটিক্স বলে ভাবা হয়। যে আমি এটা একটা, আমি সাধারণ উদাহরণ দিচ্ছি খুব আমাদের ছোটবেলায় আমরা একজনকে পড়তাম, আপনারা হয়তো নাম জানেন কি জানি জানি না, মুসলমান ভদ্রলোক, তার নাম ছিল কাজী আব্দুল ওদুদ, হুম। পাকসার কাছে থাকতেন। আব্দুল ওদুদ কোনোদিন উম মানে মুসলিম মেজরিটি দেশ হবে বিশ্বাস করতেন না। উনি বলতেন না, মাইনরিটিতে থাকলে অনেক সৎ থাকা যায়, কারণ মেজরিটিটা দমন করার চেষ্টা করে। ফলে যখন পাকিস্তান হলো, ফরিদপুরের লোক, ওর ছেলে পুলে চলে গেল পাকিস্তানে, উনি স্ত্রীকে নিয়ে পাকসার কাছে সেই গেল স্বেচ্ছায়। ওইসব রায়ের দাঙ্গার পরে বলেছিল আমি একটা মাইনরিটি গ্রুপ হয়ে বাঁচতে চাই, মাইনরিটি মানুষের। ফলে এটা নিয়ে আমরা ভাবি না, কিন্তু ইউরোপীয় চিন্তা এটা নিয়ে অনেক চিন্তা করা হয়েছে যে একটা মাইনরিটেরিয়ান পজিশন কি। ফলে আমি খানিকটা ওখান থেকে টেনে বলছিলাম যে মানুষ যদি নিজেকে এই মাইনর বলে ভাবতে পারে, যে জীবের বৈচিত্র্যের ইতিহাসে আমি একটা মাইনর নোট হব, মেজর নোট হব না। কারণ মেজর নোটটা হওয়াটা মানে আমি অন্য জীবকে ডমিনেট করতে চেষ্টা করি। তা একটা ইউটোপিয়ান কথা আমি বলছিলাম আর কি, এটা খানিকটা একটা চিন্তার সীমানা বোঝাতে। আচ্ছা। না, খুবই মানে এই তো কথা চলতেই থাকবে, মানে আপনার সাথে কথা বলা আমাদের তো একটা পুরো এনসাইক্লোপিডিক ইয়ে চলে আসে তো। আম, আমরা বরঞ্চ একটু দর্শকদের কাছ থেকে প্রশ্ন নিই। তো জয়দীপ, তোমার বোধহয় একটা প্রশ্ন ছিল, তারপর অন্য কেউ যদি। দিবেশ আমার প্রশ্নের অনেকটা উত্তর দিয়েছেন। যে আমার প্রশ্ন ছিল যে এই পরিবেশ সংক্রান্ত, যে পরিবেশের সঙ্গে আগে যেরকম ভাবে আমরা পরিবেশকে দেখতাম, শ্রদ্ধা করতাম, বিভিন্ন যে জাতি বিভিন্ন সভ্যতায় দেখা যেত, সেটার অবস্খলন ঘটলো, আমরা অবলেহন করা শুরু করলাম পরিবেশকে। তা আপনি সেটা বোঝালেন অলরেডি, কিন্তু আমার এখন মনে হচ্ছে প্রশ্নটা তো এরকম ভাবে করা উচিত উচিত জানি না এর উত্তরটা কি হবে, যে এটা আমাদের একটা কন্ট্রাডিকশন থেকে যাচ্ছে, যেন একটা সবসময় কন্ট্রাডিকশন, যে ওগুলো না করলে যেরকম আপনি বললেন ওই লেভেলে উন্নতি হতো না, ওই লেভেলে মানুষের বৈভব বাড়তো না, সমস্ত ব্যাপারগুলো হতো না, এর মধ্যে মানে কন্ট্রাডিকশন লুকিয়ে আছে। এই অন্তর্ঘাতটা কোথায় চলতেই থাকবে, মানে যতদিন না আমরা। হ্যাঁ, আসলে মানে এখন যেটা হয়েছে যে আমাদের একটা বোধোদয় হয়েছে, সবার না হোক কোনো কোনো মানুষের হয়েছে। এখন এই এই বোধটা হওয়ার ফলে আমরা কি করতে পারি, এটা কোনো, যেটা আমি বারবারই বলছি, এটা কোনো সহজ সলিউশন এই জন্য নয় যে আমরা যেটা উন্নতির ইনফ্রাস্ট্রাকচার, এখন আমরা তার ভেতর দিয়ে তো খালি নিজেদের ভবিষ্যৎ ভাবি না, ছেলেপুলের ভবিষ্যৎ ভাবি। হ্যাঁ, আমি যখন আমার আমার বলে বলছি না, আমরা যখন এখানে যখন বাপ মা বাচ্চাদের ভর্তি করতে আনে, কথা হয় যখন, বিশেষ করে ভারতবর্ষ থেকে যারা আসে, বাঙালি হলে তো কেউ বলে দিল দীপেশ দার সাথে গিয়ে কথা বলি সাথে। এখন তারা তো একটা আশা নিয়ে আসে
সেই আশাটা যে ইনফ্রাস্ট্রাকচারে বিধৃত হয়ে গেছে, সেটা তো পরিচিত ইনফ্রাস্ট্রাকচার। মানে গত 10-12 বছরে লয়াররা খুব ভালো করলে আমরা তিন দিন ওই বাচ্চাকে বলি তুই ল পড়া, পড়াশোনা খুব বাড়ছে কেমন। ফলে এই যে ইনফ্রাস্ট্রাকচার মানুষের উন্নতি হয়, তার একটা লিটারালি একটা মোমেন্টাম আছে। মানে সেটা খুব, মানে মোমেন্টামটা এই অর্থে যে সেটা ইমিডিয়েটলি ব্রেক করে এক্ষুনি বন্ধ করা যায় না। সেই জন্য এই ট্রানজিশনের প্রশ্নটা ওই জন্য ডিফিকাল্ট হয়ে যায়। ফলে আমি এই ডিফিকাল্টিটা মেনে নিচ্ছি, এবং মেনে নিয়ে আমার মনে হয় যে এটা বাই ফিয়াট সলভ করা যায় না। যেমন অনেক মার্ক্সবাদী বন্ধুরা ভাবে একটা রেভলিউশন হবে, মানে বাই ফিয়াট সলভ করলে আমরা আবার আরো অনেক অন্য সমস্যায় পড়বো, মানুষের অনেক সমস্যায় পড়বো। কিন্তু যত আমরা এটা বুঝতে পারবো, আর শুধু বোঝা না, এবার যেমন আমি যখন ইউরোপে ছিলাম 2 মাস, জুন জুলাই, তখন তো অসম্ভব হিট ওয়েভ চলছিল। এখন অ্যাজ ইট হ্যাপেন্স, এখন ওরা বলছেন যে ইউরোপ, অনেক জায়গায়, ইউরোপের অনেক জায়গায় মানে ফাস্টেস্ট ওয়ার্মিং রিজিয়নস। আমি ঠাট্টা করে ইউরোপিয়ান বন্ধুদের কখনো আর বলি না যে ওয়ার্মেস্ট ফিশেস, আমরা ওয়ার্ম কথাটাই এমন শকিং হয়ে গেছে। তো তো এখন ওদের যেমন এয়ার কন্ডিশনে চিন্তা করতে হচ্ছে। এখন এয়ার কন্ডিশন পরিবেশের জন্য ভালো না, কিন্তু এয়ার কন্ডিশন মানুষের প্রাণ বাঁচায়। এয়ার কন্ডিশন না থাকলে টেক্সাস গ্রো করতে পারতাম না, কেমন। এখন এই এই যে আপনি কন্ট্রাডিকশনের কথা বললেন জয়দীপ, এটার মধ্যে দিয়েই উন্নতি, মানে উন্নতি মানে এই কন্ট্রাডিকশনটা, এই কন্ট্রাডিকশনটা যত শার্প হয়, তত মানুষের অভিজ্ঞতা মানুষকে পেশ প্রেস করবে। যেমন এই যে বার্কলির দম্পতি যাদের বাড়ি আর আগুনের জন্য ইনশিওর করা যায়, বা এই প্যারিসের রেস্টুরেন্ট গুলো যাদের এইরকম গরম পড়লে আর টুরিস্ট আসবে না। হ্যাঁ? আমরা গেছিলাম এতে সিসিলিতে, প্যালের মধ্যে। এখন মেডিটেরিয়ানের জলে মনে হচ্ছিল, মানে একটা জলে নামলে একটা ঠান্ডা লাগে না, একটা শখ হয় যে তলায়, না মানে মনে হচ্ছে একটা গরম বাথটাবে নামছে জলে নেমে। এখন এইগুলো হলে ফলে কি হবে? এখন আমরা ন্যাশনালি ভাবলে ইউরোপিয়ানরা নিশ্চয়ই আরো বেটার কোয়ালিটির এসি ইনভেন্ট করার চেষ্টা করবে, যাতে পরিবেশের কম ক্ষতি করে এসি হয়। ফলে মানুষ প্রথম চেষ্টাটা করে যেটা আছে ওটাকে ধরে রাখার, কারণ ওটাতে অনেক ইনভেস্ট করেছে। একটা চট করে রেস্টুরেন্ট বন্ধ করে দেওয়ার বদলে আমি বরঞ্চ বলি আচ্ছা আমি এটাকে আমি কি করে ভালো করতে পারি। ফলে প্রথম দিকে মানুষ যেগুলো করার চেষ্টা করবে সেগুলো সবই মানে অ্যাট দ্য মার্জিনস অফ দ্য প্রবলেম করবে, এবং সেটা আমাদের মেনে নিতে হবে, কারণ সেটা মেনে না নিলে মানে উল্টোটা হবে না। হুম। মানে উল্টোটা এত সর্বনেশে যে সবকিছু এক ধাক্কায় উড়িয়ে দিই, সেটা আমার মনে হয় খুব সর্বনেশে, এবং তাতে বেশিরভাগ আঘাতটা ভালনারেবল লোক, সে বুড়ো মানুষ থেকে গরিব মানুষ, এদের উপর এসে পড়ে। ফলে এটা একটা জটিল সমস্যা। ওই জন্য আমি, মানে আমার সমস্যাটাতে আমি এসেছিলাম কারণ আমার ভাবনা চিন্তা বদলে দিয়েছে, এবং আমার পুরনো সায়েন্সের ইন্টারেস্ট আর হিউম্যানিটিজ ইন্টারেস্ট খানটা এক জায়গায় নিয়ে এসেছে। ফলে আমার কাছে এটা ওই, মানে যারা হাড়ের চিকিৎসা করে তারপর যেমন ভাঙা হাড় খুব মজার লাগে না, যারা বাহ এটা চমই অসা দারুণ ভাই ভেঙেছে তো হাড়টা, মানে এরকম ভাঙা তো দেখিনি, কিন্তু যার ভেঙেছে তার তো তার জন্য তো এটা গুড নিউজ নয়। ফলে আমার ভিতরে দুটোই চলে, একটা হচ্ছে আমার মানুষ সত্তাটা বলে যে এটা তো গুড নিউজ নয়, আর ভাবুক সত্তাটা বলে "এ খুব ইন্টারেস্টিং তো, একটা স্পিসিস হয়েছিল এই 6-7 মিলিয়ন বছর আগে, এই বংশ থেকে স্প্লিট অফ করে গেল, সেই স্পিসিসের থেকে 4-5টা হোমো গ্রুপ হলো, তার লাস্ট প্লুরালিটি নিয়ান্ডারথালরা চলে গেল, আমরাই রইলাম হোমোস্যাপিয়েন্স, ওদের সাথে মিশলাম একটু, সেটা 3 লক্ষ বছর আগে। তারপরে দুম করে এই গত 200 বছরে এই জায়গায় এলাম। ঐতিহাসিক হিসাবে আমার খুব একটা খুব ইন্টারেস্টিং লাগে, কিন্তু মানুষ হিসেবে তো এটা কঠিন সমস্যা। আমার মনে হয় যে এটার ওই অ্যাট দ্য মার্জিনস এখন আমরা সবাই ডিল করার চেষ্টা করছি। ফলে না, হ্যাঁ, সরি। না না আমি বলুন। হ্যাঁ, হ্যাঁ। আমার প্রশ্নটা মানে এই প্রসঙ্গেই, ধরুন আপনি যদি মার্কেটের হাতে ব্যাপারগুলো ছেড়ে দেন, তাহলে কি এই উম, মানে এই মার্জিনে আটকে থাকার প্রবণতাটা বেশি থাকবে নাকি? ধরুন আমি আমার কাজের ক্ষেত্রে হুম, লাস্ট 20 বছরে চায়নাতে অলমোস্ট প্রত্যেক বছর 2-3 বার করে, কোনো বছর 6-7বারও গেছি। তো আমি হুম, ট্রানজিশনটা দেখেছি, মানে হ্যাঁ, বেজিং অলিম্পিকের আগে হুম, চায়না এবং তার যে এনভায়রনমেন্টাল যে ইয়েগুলো, এবং তারপরে যেটা হয়েছে অ্যাট দ্য সেম টাইম, এই লাস্ট 15-20 বছর ওরা একটা হিউজ পভার্টি অ্যালিভিয়েশন হয়েছে। হুম,
আম, এবং এটা কিন্তু শুধু ওই সাংহাই, শেনজেন, না বেইজিং না, ওটা তো ওটা সাগরেই নয়, হচ্ছে। ইন্টেরিয়ারে যদি চলে যান তাহলেও দেখতে পাবেন। এবং কোনো মানে ভিজিবল পভার্টি বলে কিছু নেই ওখানে। হুম। ভিজিবল পভার্টি যেটা আমরা দেখে হ্যাঁ। অভ্যস্ত, এমনকি ইন্ডিয়াতেও কমে গেছে, কলকাতাও আগের ইন্ডিয়াতেও তুলনায় কমে কমেছে, গেছে। কিন্তু তাও ভিজিবল পভার্টিটা মানে মানে চায়নার কম্প্যারিজনে কিছু না। বা আপনি না, যদি বটে বটে ম্যানহাটনে বা বটে। সান ফ্রান্সিসকোয় যান, এই যে বা এই বার্লিনে বার্লিনে হোমলেস কত হ্যাঁ। দেখলাম। তো সেই যে জিনিসটা, কিন্তু অ্যাট দ্য সেম টাইম ওরা কিন্তু ইকোলজিক্যাল বা এনভায়রনমেন্টাল ক্রাইসিসকে মানে কিছু কিছু প্রবলেমকে কিন্তু অ্যাড্রেস করেছে। সেটা করতে গিয়ে হয়তো অন্য জায়গায় আবার সমস্যাও তৈরি হয়েছে। সাধারণত যখন চাইনিজ ওই অলিম্পিকটা যখন হলো, তখন সেই বার্ড নেস্ট হুম। ওই যে স্টেডিয়ামটা যখন করলো, হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। তখন জাস্ট আয়রন জোগাতে তখন পড়েছিলাম হুম, ইন্ডিয়াতে ইললিগাল আয়রন মাইন্সের সংখ্যা ছিল 80,000। হুম, মানে ওটার অনেকটা প্রাইস আমরা দিয়েছিলাম। হ্যাঁ, হ্যাঁ, সেটা। এবং এবং চায়নার এটাতেও মানে এটা মানে এটা একটা গ্লোবাল প্রাইস হয়। ওই যে বললাম যে এই যে ইনগ্রিডিয়েন্টস গুলো তো নানা জায়গা থেকে আসছে হুম, না। হুম, এবং যে কোনো দেশ যেগুলো উন্নতি করে, তাদের উন্নতি করার একটা কার শর্ত হচ্ছে মানে এই মডেল থেকে, সেটা হচ্ছে এই যে ডিফারেন্সটা বেড়ে যায়, দ্য ল্যান্ড ইউ লিভ অন অ্যান্ড দ্য ল্যান্ড ইউ লিভ অফ বা লিভ ফ্রম। কেমন ফলে এটা এক সময় ছিল রাজারাজদের স্টাইল, যে অন্য অনেক জায়গা থেকে জিনিস এনে খায়। তারপরে সেটা ইউরোপিয়ানরা যখন অনেক কলোনাইজেশন করলো, তখন নানা জায়গার খাবার খেতে শুরু করলো। এবং যে কারণে বলে যে ওই আমেরিকার ক্ষেত্রে যে বলে না যে আমেরিকার মতো যদি সবাই হতে চায় তাহলে 4-5টা পৃথিবী লাগবে, বা ইউরোপের মতো হয়ে 2.5 পৃথিবী লাগবে, এই ধরনের কথা বলে না। ফলে উম, কিন্তু এটা তো ঠিক যে মানে রোবোটিক্সে, ইভি ক্ষেত্রে, সোলার প্যানেলে চায়না তো অনেক বেশি মার্কেটটাকে ব্যবহার করেছে আমেরিকার তুলনায়। এবং আমার কথাটা হচ্ছে যে, মানে এখন এগুলোকে সামগ্রিকভাবে দেখা, হুম, যে ধরুন মানে লিথিয়াম মাইনিং করলে তার ডাউনস্ট্রিম ইফেক্ট গুলো কি হয়। অনেক সময় যেটা হয় যে ওই মার্কেট মেকানিজম কতগুলো জিনিস ধরে নেয় বলে এক্সটার্নালিটি, মানে যেগুলোকে প্রাইস করবো না। আর পার্থবাবু যেটা করার চেষ্টা করছে ওগুলোকে প্রাইস করানোর চেষ্টা করছে। ওগুলোকে প্রাইসের মধ্যে যদি আনা যায় তাহলে সেটা একটা পিসফুল ওয়ে ফরওয়ার্ড, ইন দ্য সেন্স যে পার্লামেন্টে পাশ হতে হবে, মানে জিনিসটা ল এর মধ্যে আনতে হবে। এখন কিন্তু সেটা হতে আমার সবসময় মনে হয় যে পৃথিবীর ভবিষ্যৎ নিয়ে তো আমি একা কথা বলছি না, আমি তো কিছুই না। এলন মাস্ক কথা বলছে, ডোনাল্ড ট্রাম্প কথা বলছে, মানে আমার চাইতে অনেক ক্ষমতাশালী লোকেরা কথা বলছেন এবং যাদের ইন্টারেস্ট অনেক বেশি। ফলে উম, ওই ওই যখন ওইভাবে কন্ডিশনের কথা, ওই মানুষ যদি এটা করতো তখন আমি মানুষ বলে এটা ইউনিটি ধরে নিই। কিন্তু অ্যাকচুয়ালি তো মানুষ ইউনাইটেড নয়। ফলে যে সলিউশনই বেরোক সেটা এই ডিসইউনিটের ভেতর দিয়েই বেরোবে, এবং সেটা পারফেক্ট হতে পারবে না, কারণ হুম, পারফেক্টের কন্ডিশনটা ইউনিটি। সেটা একমাত্র যদি ভীষণ একটা ক্রাইসিস হয়, ক্র্যাশ হয়, মানুষের সংখ্যা হঠাৎ খুব কমে যায়, এতই কমে যায় যে সবাই রাফলি একটা হোমোজিনিয়াস কন্ডিশনে, মানে মানে খেলার নাম বাবাজি আর কি, সবাই একটা হোমোজিনিয়াস কন্ডিশনে পড়ে একসাথে কনসাল্ট করতে রাজি হয়, তাহলে সেটা অন্য সিচুয়েশন। কিন্তু সেটা মানুষের পক্ষে একটা দুঃখের পথ দিয়ে বেরোবে। আরো কয়েকটা প্রশ্ন আছে, কয়েকজন মিঠুয়াদি হ্যাঁ। পার্থ আর লিখলেন। মিঠুয়াদি, অশোকদা, পার্থদা, তিনজনের হ্যাঁ, প্রশ্ন আছে। বলুন। মিঠুয়াদি, অশোকবাবু আপনিও এই হয়ে আছে, মিউটেড হয়ে আছেন। অশোকবাবু, আপনি নিজেকে আনমিউট করতে হবে। আমি এখন সরি শুনছেন? সরি এখন শোনা যাচ্ছে? হ্যাঁ, শুনতে পাচ্ছি। আচ্ছা, আচ্ছা, ওকে। এ- একটা খুব ইন্টারেস্টিং কথা আপনি অনেক সময় ব্যবহার করেছেন, এন্ড ভেরি রাইটলি সো, যে সমস্যাটা খুব জটিল। হ্যাঁ। অ্যাকচুয়ালি সব সমস্যাই জটিল। হুম। তা প্রবলেম হচ্ছে এই জটিল সমস্যার সমাধান হওয়া খুব ডিফিকাল্ট। জটিল সমস্যার সমাধানও খুব জটিল হয়। সেই জন্যে হ্যাঁ। অ্যাজ এ থাম রুল মানুষ তার সাব সেগমেন্টের হ্যাঁ, সলিউশন বার করার চেষ্টা ঠিকই করে, ঠিকই। which is necessarily
not a utopian solution. হুম, সুতরাং এই গ্লোবালাইজেশন ইউটোপিয়ান টাইপ অফ situation, however much it might be needed or desired, হুম, it is in fundamental conflict হুম, of quote unquote progress. আমার তাই মনে হয় প্রোগ্রেস যে হুম, হতেই হবে এমন কোনো কথা নেই, হুম, কিন্তু আমরা উই আর জেনেটিক্যালি নিজের আমার কিসের সুবিধে হবে একেবারে আমি 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 ব্যাপারটা হুম, ইজ অলমোস্ট খুব আমাদের ভেতরে ঢুকে আছে টাইপের ব্যাপার। হ্যাঁ, এটা আমার পার্সোনাল ধারণা, আমি জানি না আপনি হ্যাঁ। এগ্রি করবেন না কি। না, আমি 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 সম্পূর্ণ এগ্রি করি অ্যাকচুয়ালি। আমি যখন এই বিষয়ে আমার প্রথম বইটা লিখি, তখন আমি এই কথাই বলেছিলাম যে আমি তো টেকনোলজিস্ট নই, আমি ইকোনমিস্ট নই, আমি ফিজিসিস্ট, আমি ক্লাইমেট 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 সায়েন্টিস্ট নই, তাই আমি কেন এই কাজটা করছি। তাতে কিন্তু এই একটা এই সংকট হচ্ছে যে আবার মানুষকে নতুন করে জানা যায়, মানুষের সীমাবদ্ধতা কি, মানুষের ইতিহাসটা কি, মানুষ কি রকমের জন্তু। তো যেটা আপনি বললেন এখন, এই যে এই আমি জিনিসটা আপনি যাকে বলছেন যে একেবারে ভেতরে ঢুকে আছে, এখন এটাকে ধরুন ওই আপনি হয়তো জানেন নিশ্চয়ই, একজন রিচার্ড ডকিন্স বলে একজন একটা বই আছে দ্য সেলফিশ জিন, এবং উনি তো জিন দিয়ে বোঝানোর চেষ্টা করছেন যে কেন আমি ভাই বোনের জন্য বেশি কেয়ার করি, অনির্বাণের সাথে বেশি কেয়ার, কম কেয়ার করি, যে আমার সাথে জেনেটিক্যালি রিলেটেড না। তাহলে এগুলো সত্যি কথা, মনে হয় আপনি যে বলছেন একেবারেই ঠিক কথা। আমার কাছে এটা সত্যি কি হয়েছিল, আমি তো যে চিন্তার ধারায় লালিত হয়েছিলাম, মূলত এটা ওই মার্ক্সবাদী বা মার্ক্সবাদের আশপাশের চিন্তার ধারা, এটা প্রগতিশীল চিন্তার ধারা। এবং সেটাতে একটা ধাক্কা লেগেছিল বলে আমি বইটা লিখেছিলাম, যে আমি এই সংকট ভেদে মানুষকে অন্যভাবে জানতে পারছি, মানুষ কি। এবং এই কথাটা আমি প্রথম বলছি না, আমি তখন বলেছিলাম যে ইমানুয়েল কান্ট, মানে গ্রেট ফিলোসোফার, তিনি বলেছিলেন যে যখন একটা বড় সমস্যা আসে তখন তিনটে প্রশ্ন আসে। একটা হচ্ছে সমস্যাটা কি, আর একটা হচ্ছে আমি কি করতে পারি, আর আমি কিসের জন্য আশা করতে পারি। এবং বলেছিলেন এই তিনটে সমস্যার ভেতরে এই সমস্যা সত্যি বড় হয়, আর একটা বড় প্রশ্ন লুকিয়ে থাকে, সেটা ওর ভাষায় ছিল হোয়াট ইজ ম্যান। ফলে আমি একটা বই লিখেছিলাম ওইভাবে, যে এবং সেটা কার থেকে ধার করে একটা আইডিয়া ধার করেছিলাম, এই যে বিখ্যাত খ্রিস্টান যাজক ছিলেন সেন্ট অগাস্টিন, ওর যেটা কনফেশন, মানে নিজের ইতিহাস লিখছেন, তাতে উনি লিখেছিলেন যে আই এম রাইটিং মাই বায়োগ্রাফি বিকজ আই হ্যাভ বিকাম আ কোয়েশ্চেন ফর মাইসেলফ। এবং আমার মনে হচ্ছে যে মানুষ, মানে ম্যান হ্যাজ বিকাম আ কোয়েশ্চেন ফর হিমসেলফ, বা হিউম্যানস হ্যাভ বিকাম আ কোয়েশ্চেন ফর দেমসেলভস। আমি সেই দিক থেকে একটা দার্শনিক মেজাজের বই লিখেছিলাম, মানে যেটাতে আমার ইন্টারেস্ট ছিল। কিন্তু হয় কি, এটা এমন একটা সমস্যা, খালি দার্শনিক হলে তো হয় না, তারপরে বলে কি করতে পারি, এবং ন্যায্য কথা কি করতে পারি। এবং আপনি আপনার সাথে সম্পূর্ণ একমত যে এটাকে সেগমেন্ট করেই লোকেরা করবে, যে মার্কেট দিয়ে করতে পারে সে করছে, যে টেকনোলজি করতে পারে সে করছে। কিন্তু একটা জিনিস বলি, যেখানে আমি দেখেছি না যে সত্যি মানে ক্লাইমেটের জন্য লোকের জীবন জ্বলে পুড়ে গেছে, মানে বাড়ি পুড়ে গেছে, আহ পশু পাখি পুড়ে গেছে। আমি অস্ট্রেলিয়াতে 2003-এর ওইরকম একটা ফায়ার ফায়ারের অভিজ্ঞতা থেকে এটা লিখেছিলাম বইটা। ক্লাইমেট কিন্তু ট্রমাটাইজ করে দেয় লোককে, মানে যারা সাফার করেছে। এবং মানে এটা একেবারে মানে একটা ট্রমা প্রডিউসিং, এবং এই ট্রমা যদি মানুষের জন্য বাড়ে, আরো বেশিরভাগ মানুষ যদি ট্রমার ভিতর দিয়ে যায়, তাহলে মানুষ আবার অন্যভাবে ভাবতে শুরু করবে। এটা আমার মনে হয়। হ্যাঁ, সেখানেও সেই পার্সোনাল ট্রমা হতে হবে হ্যাঁ, ইন এ লার্জ স্কেল। লার্জকে, যেটা এখন এবারে ইউরোপে গিয়ে ধরুন সামান্য হয়েছে, কিন্তু ইউরোপে 15,000 বয়স্ক মানুষ মারা গেছেন এবারে সামারে। এবং সবাই কথা বলছিল, আমি যেখানে আমি তো বার্লিনে ছিলাম, প্যারিসে ছিলাম, আম, আর ওই ইটালিতে পালের ছিলাম, সিসিলিতে। মানে এটা ডিনারের টেবিল টক ছিল। কারণ হয় কি, যখন ওই রকম হিট হয়, বিশেষ করে যেটাকে আমরা ওয়েট বাল্ব কন্ডিশন বলি না, যে আপনার ঘাম হচ্ছে কিন্তু পার্সপিরেশন হচ্ছে, ইভাপোরেশন হচ্ছে না, সেটা তো একটা সাংঘাতিক অবস্থা। তখন লোকেরা ওই ইউরোপে সব ওই ছোট ছোট ব্যাটারি পাখা, আর আমাদের হাত পাখা, আমি ওদেরকে বলছিলাম আমি আমার বাড়ি তাল পাতার পাখা নিয়ে আসবো, এই তোমাদের জাপানি কাইদের পাখার চাইতে বেশি হাওয়া দেবে। তো ঠাট্টা করছিলাম। কিন্তু কিন্তু যখন এরকম একটা
অভিজ্ঞতা যায় যখন এই যে ক্লাইমেট রেফিউজি কথা আমি বলছি, যারা এখনো মুশকিল হচ্ছে কি যে অ্যাট্রিবিউশন অ্যানালিসিসটা এত পরিষ্কার হয়নি যে আপনি বললেন যে এটা এক্সক্লুসিভলি ক্লাইমেট রেফিউজিরা। কারণ তার জন্য ক্লাইমেট রেফিউজি এখন একটা ইউএন রেকগনাইজড কথা নয়, হয়তো ইকোনমিক রেফিউজি যেমন অন্য কতগুলো ক্যাটাগরি আছে। কিন্তু আমি অস্ট্রেলিয়াতেও এটা দেখেছি, এক ভদ্রমহিলার কথা, তিনি তার বাড়ি স্টিল্টের ওপরে কুইন্সল্যান্ডে, এমন সমুদ্র উঠে এলো যে বাড়িটা ডুবে গেছিল। তখন উনি সমস্ত পয়সা খরচা করে স্টিলটা আরো লম্বা করলেন, সেকেন্ড বার যখন ক্লাইমেট ডিজাস্টার হলো ওই বাড়িটা ডুবে গেল। এখন যদি যাদের এই অভিজ্ঞতাটা হয় তারা ট্রমাটাইজড হয়ে যায়। কিন্তু আপনি যেটা বলেন তাই, এখন এটা স্কেলের প্রশ্ন। মানে এটা যদি 1% লোকের হয়, মানুষ বলে, ঠিক আছে এদেরকে কিছু পয়সা দিয়ে দাও, সবাই মিলে চাঁদা করে তুলে দিই, মানে ভালো সমাজ হলে। এইটা তো আমি সত্যি প্রেডিক্ট করতে পারি না। কিন্তু যদি ইউরোপে ম্যাপগুলো দেখলে ওরা প্রেডিক্ট করছে ইউরোপে অনেক বেশি ড্রাউট হবে। আহ, এখন 50 বছর বাদে কি হবে জানি না। তাছাড়া যেটা আমার মানুষ সম্বন্ধে মনে হয় যে মানুষ তো একটা লার্নিং অ্যানিমাল, মানে অভিজ্ঞতা থেকে শেখে, মানে বোকা তো নয়। ফলে কিছু কিছু তো জিনিস নিশ্চয়ই হবে। এখন নতুন ধরনের গভর্নমেন্ট কি হয়, আমার মার্চ মাসে ভ্যাটিকানে একটা মিটিং আছে, এই নতুন গভর্নমেন্ট কি হতো এখন। এই আলোচনা যেগুলো আজকে ভ্যাটিকানে শুরু হচ্ছে, কোনো জায়গায় শুরু হচ্ছে, এর পরিণতি হয়তো 50 বছর বাদে হবে কি 60 বছর বাদে হবে। কিন্তু এটাও ঠিক যে আমরা তো একটা স্ট্যাটিক পৃথিবীতে বসে নেই। ফলে আজকে যে কথাটা বলছি সেটা 15 বছর বাদে তার অবস্থানটা কি হবে বোঝা মুশকিল। থ্যাংক ইউ। পরে মিঠুয়াদি, পরের প্রশ্ন। হ্যাঁ, আমি একটা প্রশ্ন, আমার 1 মিনিট। হ্যাঁ, আপনি অনেকটাই উত্তর, নমস্কার। আপনার হ্যাঁ, একটা টক শুনেছিলাম, ইউসি বার্কলেতে এসেছিলেন কিছু কয়েক বছর আগে, খুব হ্যাঁ, ভালো লেগেছিল। নমস্কার, থ্যাংক অনেক ইউ। কিছুই তো এগ্রি করছি। আর অনেক বড় আপনার ফিল্ড। একটা জিনিস জিজ্ঞেস করছি, আমি একটু পড়ি জিনিসপত্র নিয়ে। সিলিকন ভ্যালির এখন যা আম, ধনরত্ন, সেটা সত্যি মানে অপরিমেয়। হুম, অ্যাকচুয়ালি এটা কখনো হয়নি, হ্যাঁ, মহারাজা মহাসম্রাটরাও এরকম করেননি। তো তারা তো, যেটা আপনি বললেন যে নানান রকম দিকে ভাবনা চিন্তা করছেন, এবং তারা অ্যাকচুয়ালি এখন চিন্তা করছেন মৃত্যুকে জয় করবেন, আর হ্যাঁ, মৃত্যু আর হবে না। তো আমি একটা জিনিস খুবই পার্সোনাল ব্যাপারে বলছি যে দুদিক থেকে। এক হচ্ছে, আমাদের বয়স হচ্ছে, এআই কে যদি জিজ্ঞেস করা হয়, যেটা সিলিকন ভ্যালির লোকেরা করতেই পারেন, সেটা হচ্ছে যে হাউ ডু ইউ গেট রিড অফ পভার্টি। হুম, এআই দ্য মোস্ট মানে অপটিমাল ওয়ে অফ সেইং 2 বিলিয়ন লোককে শেষ করো, রাইট? আর আমি যেটা ট্রেন্ডটা দেখছি সেখানে, অবভিয়াসলি এই কিছুদিন আগেই একজন খুবই, যাকে ফেটিসাইজ করা হয়, তিনি বললেন যে এমপ্যাথি হচ্ছে প্রগ্রেসের, হ্যাঁ, মানে প্রগ্রেসের অনুকূল নয়, সুতরাং না না, এমপ্যাথিটা প্রগ্রেসের প্রগ্রেসের শত্রু। হ্যাঁ, এমপ্যাথি প্রগ্রেসের প্রগ্রেসের শত্রু। শত্রু। হ্যাঁ, সুতরাং দ্যাট ইজ দি অ্যাটিটিউড, সবাই হ্যাঁ, এখন বুঝছেন সেটা। এবং সেইখান থেকে কনফ্লিক্ট গুলো আসছে যে কোনটা প্রগ্রেসটাকে করা হবে না, এবং হুম, আমরা সবাই তার মধ্যে। এনিওয়েজ, তো সেটা হচ্ছে। তার থেকে আমরা যারা, যাদের আস্তে আস্তে বয়স হচ্ছে, যাদের সেই মানসিকতা বা সামর্থ্য নেই যে আমরা মৃত্যুকে জয় করব, তাদের, আমাদের বেচারীদের মেডিকেয়ার হ্যান ত্যানের প্রতি হ্যাঁ, থাকতে হয়। তো আমার একটা ধারণা হচ্ছে যে এগুলো হয়তো ভেতরে হচ্ছে যে মেডিকেয়ার, হাউ ডু ইউ ফিক্স মেডিকেয়ার? হ্যাঁ, হুম, So you need to, I'm not going to elaborate, you know. হুম, And then অন্য দিকটা হচ্ছে, আমি যেটা ইয়াং ছেলে মেয়েদের মধ্যে দেখতে পাচ্ছি, দে আর বিকামিং ভেরি নাইহিলিস্টিক। এবং শুধু এদেশের ছেলে মেয়েরা নয়, হুম, দেশে আমার বন্ধু বান্ধবের ছেলে মেয়েরাও। আর এটা স্ট্যাটিস্টিক্যালি ট্রু, ইন্ডিয়াতেও পপুলেশন গ্রোথ কমে যাচ্ছে, হুম, বিশেষ করে শিক্ষিত ছেলে মেয়েদের মধ্যে। যে এই যে আপনি ক্র্যাশ ল্যান্ডিং এর কথা বলছেন, হুম, এবং তাতে তো সত্যি কথা, যারা অ্যাফেক্টেড হবে তারা মানে তারা, তাদের ওই ধরনের বিত্ত নেই। হুম, তো সেই জন্য ছেলেমেয়েরা, সাধারণ ছেলেমেয়েরা না, মানে তারা বলতে চাইছে এই পৃথিবীতে তাহলে নতুন প্রাণ নিয়ে এসে কি হবে। অ্যান্ড হুম, দ্যাট মে, আমি রিসেন্টলি একটা আর্টিকেল পড়লাম, মে বিকাম, মানে আমাদের হিউম্যান রেস মে স্টার্ট টু
ডিসঅ্যাপিয়ার অ্যাট ওয়ান হুম, পয়েন্ট, আমাদের হুম। জীবদ্দশায় হবে না। তো আপনার ভাবনাটা এই নিয়ে একটু শুনতে চাই। না, আপনার থ্যাংক প্রশ্নগুলো ইউ। খুব সুন্দর, থ্যাংক ইউ। আপনার প্রশ্ন থ্যাংক ইউ। চিন্তাগুলো খুবই সুন্দর। এখন একদল লোক কথা বলতে শুরু করেছেন যে এখন তো প্রমাণ করা যায় না যে ওই রকম অত্যন্ত বিত্তশালী লোকেরা হয়তো ভাবছেন যে একটা ডিসপেন্সেবল সেগমেন্ট অফ হিউম্যানিটি আছে যাদেরকে আমরা ভুলে যেতে পারি, এবং সেই অর্থে তারা বললেন যে এমপ্যাথি নষ্ট করো। এই কথাটা না রিসেন্টলি আমার কাছে এসেছিল খুব ইন্টারেস্টিংলি, একটা বন্ধুদের মধ্যে একটা তর্কে, মানে আমার বাঙালি বন্ধুদের মধ্যে, প্রেসিডেন্সিয়াল বন্ধুদের মধ্যে। এক বন্ধু বলছিলেন যে এই যে কলকাতায় হকার উচ্ছেদ চলছিল, তো একজন ভদ্রলোক দেখলাম ওই যাদের উচ্ছেদ করা হচ্ছে তার সাথে কথা বলছেন, তো ন্যাচারালি তারা তাদের দুঃখের কথা বলছিলেন। এই যারা উচ্ছেদ হচ্ছে, আহ, গরিব পরিবার, কারোর পা ভেঙে গেছে, চিকিৎসা করার ইত্যাদি ইত্যাদি, মানে আনইমাজিনেবল কিছু সমস্যা না। তো দেখতে দেখতে আমার খুব মন খারাপ হচ্ছিল যে রেলের জমি নিয়ে আছে। তো তখন আমার খুব ইন্টারেস্টিং লাগলো, আমার এরা এক প্রবাসী বন্ধু, আমেরিকা থাকা বন্ধুই, আদারওয়াইজ খুব ভালো মানুষ, খুবই ভালো মানুষ। তিনি আমাকে হঠাৎ বললেন যে এরা তো চোর, চোরের প্রতি এমপ্যাথি থাকবে কেন? একটা পকেট মারকে যখন মারা হয় তোমার কি এমপ্যাথি হয়? তো আমি বললাম দেখ, পকেট মারকে মারলে কি আমার এমপ্যাথি হয় না? আমি কি একটা লিঞ্চিংকে সমর্থন করি? আমি তো বলবো যে ওকে ধরে পুলিশ হাতে দাও, এবং পুলিশও যেভাবে মারবে কি না, মানে আদারওয়াইজ তো কোনো প্রিজন রিফর্মস হতো না। আমরা যদি মানবিক ভাবে বলতাম যে এই শাস্তিটার চাইতে আরো বেটার মানবিক শাস্তি হয়, এবং এই প্রিজন রিফর্মস এর কারণটা তো এমপ্যাথি। এবং আমি এই কথাও বললাম যে রামমোহন রায়ের, মানে সতীর সম্বন্ধে আলোচনা থেকে, রামমোহন রায় সতীর আলোচনায় বলছেন যে তোমাদের কি অন্তরে কোনো দয়া হয় না? চোখের উপর দেখতে পাচ্ছ একটা মেয়ে কিভাবে মারা হচ্ছে দেখে। সেই থেকে রবীন্দ্রনাথের গল্পগুচ্ছ, বিদ্যাসাগর তো আছেনই মাঝখানে। এন্টায়ার 19th সেঞ্চুরি আমাদের এমপ্যাথি শিখিয়েছে বাঙালিদের। ওই যে প্রথম যেটা দিয়ে শুরু করেছেন যে হ্যাঁ ওই ধনির দুয়ারে দাঁড়াইয়া কাঙালিনী মেয়ে। আমার এখন মনে হয় যে এমপ্যাথি নষ্ট করতে বলাটা একটা ফ্যাসিস্ট কথা, সে যে ধরনের ফ্যাসিজমই হোক। এবং আমি মনে করি সিলিকনের এই অত্যন্ত পয়সাওয়ালা লোকেরাও এক ধরনের ফ্যাসিস্ট। একদম, খুব ভালো বলেছেন। আমাদের সময় অনেকটা নিয়ে নিলাম। হ্যাঁ, বিকাশ বাবু, আপনার মানে কি বলে আর ধন্যবাদ জানাবো, মানে হুম, আপনার সাথে কথা বলা বা আপনার অনলাইন যা রয়েছে ইউটিউবে সেটাই শুনে আমরা যা কিছু শেখার চেষ্টা করি এবং বইগুলো পড়ার চেষ্টা করি। তো অসংখ্য ধন্যবাদ। না, আহ, আপনারও অনেক ধন্যবাদ। এবং যেটা আমি আপনাকে সেদিন বলেওছিলাম, যে ইংরেজিতে বলার চাইতে বাংলা আমার ভাষা, আর বাঙালিদের সঙ্গে কথাবার্তার সুযোগ হলে আমি যে আনন্দটা পাই হ্যাঁ, ভাষার কারণে, এবং যদি মন মেলে তাহলে মনে মিলে যাওয়ার কারণে, আর যখন ভাষা আর মনের মিলন এক জায়গায় আসে, সেটা সবসময় এটা অতীন্দ্রিয় অনুভূতির হ্যাঁ, আনন্দ দেয়। সেজন্য আমিও অত্যন্ত কৃতজ্ঞ যে এই সুযোগটা হলো আপনার সাথে কথা বলার জন্য। খুব ভালো লাগলো। আর হ্যাঁ, আর আমি আমার কাজটাকে খুবই অকেজো মনে করি, আপনি মন না, না, দিয়ে একদম। শুনলেন, সেটা আমার খুব ভালো লাগলো। কথা হবে, আবার দেখা হবে, হ্যাঁ, ভালো ঠিক থাকবেন। আছে, হ্যাঁ, আচ্ছা, ধন্যবাদ। অনেক ঠিক আছে, ধন্যবাদ। আচ্ছা। দেখা হবে।